ওই 8 মার্কসেরই যদি কোশ্চেন এইভাবে থাকে 8 × 5 আর ওইদিকে তোমার 20 মার্কসের শর্ট কোশ্চেন, তাহলে এই প্রসেস ম্যানেজমেন্ট এই ইউনিট থেকে বেসিক্যালি 3টে কোশ্চেন আমরা কমন পাবো, 3টে কোশ্চেন আমরা করতে পারবো, মানে 3টে কোশ্চেনই আসবে, তার 3টে কোশ্চেনই আমরা কমন পাবো। ওকে, সো প্রসেস ম্যানেজমেন্ট খুব ভাইটাল একটা চ্যাপ্টার অপারেটিং সিস্টেমের জন্য। তো সেই চ্যাপ্টারে আমরা প্রথমেই অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট দিয়ে আমরা শুরু করছি প্রথম চ্যাপ্টার। প্রথমে তো আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কনসেপ্ট পড়েছি, তো সেগুলো তো ঠিক আছে। তো আমরা এবার প্রসেস ম্যানেজমেন্টটা আমরা পড়বো ডিটেলসে। অনেক কিছু কনসেপ্ট আছে, অনেক কিছু কনসেপ্ট মানে বোঝার কনসেপ্ট আছে অনেক কিছু, সেগুলোকে আমাদের বুঝতে হবে। আর এই চ্যাপ্টার শেষ করে আমরা কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলোকে আমরা একটু ডিসকাশন করবো, মানে সেই কোশ্চেনগুলো আমি বলবো কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এখান থেকে। তো চলো আমরা সময় নষ্ট করে আমরা শুরু করি প্রসেস ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের একটা ভাইটাল একটা ফাংশনস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। তো তুমি একটা প্রোগ্রাম লিখলে, সেই প্রোগ্রামের মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে, এবার সেই প্রোগ্রামটাকে যতক্ষণ না তুমি সিপিইউ কে দিয়ে এক্সিকিউট করাচ্ছ ততক্ষণ কিন্তু সেই প্রোগ্রামটা কিন্তু কোনো কাজ করতে পারবে না। তাহলে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনের মধ্যে যখন থাকে তখন তাকে আমরা বলতে পারি প্রসেস। তাহলে একটা প্রোগ্রাম এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন ইজ কল্ড আ প্রসেস, তাকে আমরা প্রসেস বলতে পারি। তো একটা প্রসেসের মধ্যেও কিছু প্রোগ্রামের কিছু কোড থাকে, কিছু ইনপুট আউটপুট থাকে, আবার যে কোনো প্রসেসের তার কিছু স্টেট থাকতে পারে। যে কোনো প্রসেসের কিছু স্টেট থাকে, সেই স্টেটগুলো তো আমরা পরে আসবো, প্রসেস স্টেট বলা হয় তাকে, যে একটা প্রসেস কি কি স্টেটে এক্সিস্ট করতে পারে। যখন একটা প্রসেস ক্রিয়েট করা হয় তখন প্রসেসটা কোন স্টেটে থাকে, তারপর প্রসেসটাকে নিয়ে হয়তো আমরা একটা কোনো কিউতে স্টোর করছি এক্সিকিউশনের জন্য, তখন প্রসেসটা কোন স্টেটে থাকে। তো দেয়ার আর ডিফারেন্ট স্টেট অফ আ প্রসেস। আবার একটা প্রসেস যখন এক্সিকিউট করে তখন তার এক্সিকিউশনের জন্য তার কিছু কম্পিউটারে কিছু রিসোর্সের দরকার পড়ে। সেই রিসোর্স ডিফারেন্ট টাইপের রিসোর্স হতে পারে। রিসোর্স বলতে আমরা কম্পিউটারের রিসোর্স বলতে সিপিইউর কোনো টাইম হতে পারে, রিসোর্স বলতে তারপরে তোমার সিপিইউ টাইম, নাম্বার অফ ফাইলস, মেমোরি, সবই হচ্ছে রিসোর্স। ডিভাইস, ডিফারেন্ট টাইপ অফ আইও ডিভাইস, সবই কিন্তু রিসোর্স। তাহলে একটা প্রসেসকে এক্সিকিউট করতে গেলে আমার কিছু রিসোর্সের প্রয়োজন পড়ে। আবার একটা সিস্টেমে মোর দ্যান ওয়ান প্রসেস এক্সিস্ট করতে পারে। এবার তাদের হয়তো একই সময়ে হয়তো সেম রিসোর্সের প্রয়োজন পড়েছে। হয়তো প্রসেস 1 সে বললো যে আমার মেমোরি দরকার, প্রসেস P2 বললো, সেও বললো আমার মেমোরি দরকার, আবার প্রসেস P3 সেও বলছে আমার মেমোরি দরকার। মেমোরি তো একটা রিসোর্স, ভাইটাল রিসোর্স। তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু সেই সমস্ত প্রসেসগুলোকে ম্যানেজ করে, আর যে রিসোর্সগুলো তারা ডিমান্ড করেছে সেই রিসোর্সগুলোকে একটা এফিশিয়েন্ট ওয়েতে বা একটা কনভেনিয়েন্ট একটা ওয়েতে তাদেরকে প্রোভাইড করে। সেই কাজটা কিন্তু অপারেটিং সিস্টেম করে বলেই ওএস এর একটা ফাংশন বলা হয় যে প্রসেস ম্যানেজমেন্ট। তো আমরা আবার অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি যে প্রসেস হচ্ছে আমার প্রোগ্রামের একটা ইনস্ট্যান্স। একটা প্রোগ্রামের ইনস্ট্যান্স মানে আমার যে প্রোগ্রামটা এক্সিকিউশন হতে যাচ্ছে তাকে আমরা বলতে পারি প্রসেস। আবার একটা প্রসেসের মধ্যে আমার মোর দেন প্রোগ্রাম কোড থাকতে পারে। আমার শুধুমাত্র একটা প্রোগ্রামের মধ্যে তোমার প্রোগ্রাম থাকে বা কোড থাকে, কিন্তু একটা প্রসেসের মধ্যে শুধুমাত্র যে প্রোগ্রাম কোড থাকে তা নয়। একটা প্রসেসের মধ্যে প্রোগ্রাম কোড থাকতে পারে, ইনপুট আউটপুট কিছু রুটিন থাকতে পারে, বা কিছু স্টেট থাকতে পারে। তাহলে আমরা যদি প্রসেস আর প্রোগ্রামের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেটা আমরা প্রথম দিনই ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা আমরা বলেছিলাম। তো যদি আমরা প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা প্রোগ্রাম ভার্সেস প্রসেস আমরা প্রথম ডিফারেন্সটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে প্রোগ্রামটা কনসিস্ট হয় কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আর একটা প্রসেসকে আমরা কিছু সেট অফ ইনস্ট্রাকশনই তার মধ্যে থাকছে, কিন্তু সেই সেট অফ ইনস্ট্রাকশন গুলো এখন এক্সিকিউশন হচ্ছে, তখন তাকে আমরা সেই স্টেটটাকে আমরা বলছি প্রসেস।
আবার একটা ফাইলের মধ্যে আমার কিছু প্রোগ্রাম থাকে, তাহলে প্রোগ্রামটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক অবজেক্ট, তাকে আমি ফাইলের মধ্যে স্টোর করে রাখছি, অ্যাজ এ ফাইল তাকে সেভ করে রাখছি, তারপরে সে কিন্তু একটা প্রোগ্রাম যেটা ফাইলের মধ্যে তোমার স্টোর থাকছে, তাকে আমরা স্ট্যাটিক অবজেক্ট বলতে পারি প্রোগ্রামকে। কিন্তু আমার প্রসেস কিন্তু একটা ডাইনামিক অবজেক্ট, কারণ আমার প্রোগ্রামটা কিন্তু এখন এক্সিকিউশন হচ্ছে, তাহলে যে প্রোগ্রামটা এক্সিকিউশন হচ্ছে তাকে আমরা বলছি প্রসেস। তাহলে আমার প্রোগ্রামটা হচ্ছে তোমার স্ট্যাটিক অবজেক্ট আর প্রসেসটা হচ্ছে একটা ডাইনামিক অবজেক্ট। আর যে কোনো প্রোগ্রাম যখন তুমি লেখো, তুমি যখন সেভ করো প্রোগ্রামটাকে, তখন সেই প্রোগ্রামটা তোমার লোড হয় সেকেন্ডারি মেমোরিতে, কিন্তু একটা প্রসেসকে যখন তুমি এক্সিকিউশন করতে যাও তখন সেই প্রসেসটা কিন্তু তোমার স্টোর থাকে বা লোড থাকে মেন মেমোরিতে। কারণ সিপিইউ যে কোনো প্রসেসকে যাকে এক্সিকিউট করে সিপিইউ, তাকে বা সেই প্রোগ্রামকে বা সেই প্রসেসকে কিন্তু অবশ্যই হার্ড ডিস্ক থেকে মেন মেমোরিতে আসতে হয়। আবার একটা প্রোগ্রামের টাইম স্প্যানটা খুব মানে আনলিমিটেড বলতে পারি, যেটা প্রোগ্রাম তোমার অনেকক্ষণ ধরে রিসাইট করে, আমি তাকে যদি এক্সিকিউট না করি সে কিন্তু আমার হার্ড ডিস্কের মধ্যে তোমার থেকেই যাবে। কিন্তু একটা প্রসেস, তাকে তো আমি মেন মেমোরিতে লোড করে এক্সিকিউশন করছি, আর মেন মেমোরি তো আমার ভোলাটাইল মেমোরি, অর্থাৎ যখন আমি মেশিনটা যখন অফ করে দেবো তখন কিন্তু প্রসেসটা আমার কিন্তু সেখান থেকে তার কাজটা হয়তো হয়ে গেছে, সেই প্রসেসটা হয়তো তোমার এক্সিস্ট করছিল মেন মেমোরিতে, সে কিন্তু সেখান থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে টাইম স্প্যান অফ প্রসেস ইজ লিমিটেড আর টাইম স্প্যান অফ আ প্রোগ্রাম ইজ আনলিমিটেড। আর যেহেতু আমি ডিরেক্ট প্রসেসকে নিয়ে কাজ করছি, সেটা আমার এক্সিকিউশন হচ্ছে কোনো প্রসেস, তাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ এন্টিটি। আর যেহেতু প্রোগ্রামটাকে আমার সেকেন্ডারি মেমোরিতে স্টোর থাকছে অ্যাজ এ স্ট্যাটিক অবজেক্ট, তাকে আমি বলতে পারি প্যাসিভ এন্টিটি। তো আমরা পাঁচটা ডিফারেন্সের কথা বললাম, প্রোগ্রাম ভার্সেস প্রসেস, যে পাঁচটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্রোগ্রাম এন্ড প্রসেস, কাকে আমরা প্রোগ্রাম বলি, কাকে আমরা প্রসেস বলি। তো একটা সিস্টেমে কিন্তু আমার মোর দ্যান ওয়ান প্রসেস কিন্তু এক্সিস্ট করতে পারে, আর তাদের সেম রিসোর্স তারা ডিমান্ডও করতে পারে। তাহলে অপারেটিং সিস্টেম সেই প্রসেসগুলোকে, তারা যে রিসোর্সগুলোকে রিকোয়েস্ট করেছে সেই রিসোর্সগুলোকে তারা কিন্তু অপারেটিং সিস্টেম একটা এফিশিয়েন্ট ম্যানারে তাদেরকে কিন্তু অ্যালোকেট করছে। তো অবশ্যই যেন একটা কনসিস্টেন্সি থাকে, যে এরকম যেন না হয় যে একটা প্রসেস হয়তো কোনো একটা রিসোর্সকে রিকোয়েস্ট করেছে আর সেই রিসোর্সটা হয়তো অন্য কোনো একটা প্রসেস ধরে নাও হয়তো হোল্ড করে বসে আছে, তাহলে কিন্তু আমার কনসিস্টেন্সি থাকবে না। এবার এই প্রসেস আবার দুরকম টাইপের হয়, ইউজার লেভেলে কিছু প্রসেস থাকতে পারে, আবার সিস্টেম লেভেলে কিছু প্রসেস থাকতে পারে। যে যে প্রসেসগুলোকে ইউজার এক্সিকিউশন করছে, যে প্রোগ্রামগুলোকে, তাকে আমরা বলছি ইউজার প্রসেসেস। আর যে প্রোগ্রামগুলোকে সিস্টেম এক্সিকিউট করছে তার কোনো ইন্টারনাল কোনো ফাংশনিং এর জন্য, তাকে আমরা বলছি সিস্টেম প্রসেসেস। তাহলে অপারেটিং সিস্টেম এই সমস্ত প্রসেসগুলোকে ইউজার প্রসেস বলো বা সিস্টেম প্রসেস বলো, সেগুলোকে তোমার ক্রিয়েট করতে হেল্প করে, কারণ আমাকে তো প্রসেসটাকে ক্রিয়েট করতে হয়। আবার যখন কোনো প্রসেস আমার কাজ হয়ে যায়, তাকে ধরো হয়তো আমাকে ডিলিট করতে হবে, তো তার যে ডিলিটিং অফ দ্য প্রসেস বা সেই প্রসেসটাকে আমরা যে ডিলিট করি, সেই কাজটাও কিন্তু করতে আমাকে অপারেটিং সিস্টেম আমাকে হেল্প করে। একটা প্রসেসকে হয়তো আমি কাজ করতে করে থামিয়ে রাখছি, সিপিইউ হয়তো কোনো একটা প্রসেস P1 কে এক্সিকিউশন করছিল, এবার সেই সময় হয়তো সিপিইউর কাছে আর একটা কোনো প্রসেস চলে এসছে, ইম্পর্টেন্ট কোনো একটা প্রসেস চলে এসছে, হয়তো ধরো প্রসেস P2, সে সিপিইউ কে রিকোয়েস্ট করেছে, সিপিইউ দেখলো যে P2 তোমার হয়তো হাইয়েস্ট প্রায়োরিটি, তখন সিপিইউ কিন্তু এই P1 কে সাসপেন্ড করে সে কিন্তু সিপিইউ কিন্তু P2 কে এখন সার্ভিস দিতে এসছে। আবার P2 যখন এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, তখন সিপিইউ কিন্তু আবার ব্যাক করে P1 কে আবার রিজিউম করে তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করছে। এরকমও কেসও আসতে পারে, এই কাজটাও কিন্তু হ্যান্ডেল করছে অপারেটিং সিস্টেম। আবার মাল্টিপল প্রসেসের মধ্যে যে সিনক্রোনাইজেশন, সেই সিনক্রোনাইজ করার জন্য যে মেকানিজম, সেটাও প্রোভাইড করে আমাদের অপারেটিং সিস্টেম। আর একটা প্রসেস যখন এক্সিকিউশন হয় তখন প্রসেসগুলো কিন্তু একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, তাকে বলা হয় ইন্টার প্রসেস কমিউনিকেশন। তাহলে এই প্রসেস P1 যদি কমিউনিকেট করতে চায় প্রসেস P2 এর সাথে, বা প্রসেস P2 যদি কমিউনিকেট করতে চায় প্রসেস P1 এর সাথে, তো তাদের যে কমিউনিকেশন মেকানিজম, তাকে আমরা বলি ইন্টার প্রসেস কমিউনিকেশন। আর এই ইন্টার প্রসেস কমিউনিকেশনের জন্য যা কিছু দরকার পড়ে সবকিছু প্রোভাইড করে অপারেটিং সিস্টেম। তার জন্য অপারেটিং সিস্টেমে কিছু রেসপন্সিবিলিটি আমরা বললাম ইন কানেকশন উইথ দ্য প্রসেস ম্যানেজমেন্ট, যে প্রসেস ম্যানেজমেন্টের রেসপেক্টে অপারেটিং সিস্টেম কি কি কাজগুলোকে করতে পারে।
আবার একটা প্রসেসকে যদি আমরা কিছু পার্টে যদি আমরা ডিভাইড করি তাকে আবার বলা হয় থ্রেড। আমি বলছি থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, থ্রেড 4। তাহলে এই সমস্ত থ্রেডগুলোকে ক্রিয়েট করাও কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ। কখন প্রসেস ক্রিয়েট হবে, কখন প্রসেসটা ডিলিট হবে, কখন একটা প্রসেসকে আমাকে ডিভাইড করে থ্রেডে কনভার্ট করতে হবে, বা আমি কতগুলো থ্রেডে কনভার্ট করব, বা কতগুলো থ্রেডকে আমরা তৈরি করব, বা কোন কোন থ্রেড আমার সিপিইউর উপরে এখন এক্সিকিউশন চলবে, বা সিপিইউ কোন কোন থ্রেডগুলোকে এক্সিকিউট করবে, বা আমি প্রসেসগুলোকে কি করে শিডিউল করব, যে কোন প্রসেসটা কখন এক্সিকিউশন হবে, দ্যাট ইজ আ শিডিউলিং প্রসেস। তো সেটাও কিন্তু অপারেটিং সিস্টেমের একটা রেসপন্সিবিলিটি ইন কানেকশন উইথ দ্য প্রসেস ম্যানেজমেন্ট। সো আমরা প্রসেস, তার ডিটেলস বা তার ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা আমরা একটু দেখলাম। আমরা এরপরে প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে যে অপারেটিং সিস্টেম কি করে প্রসেসগুলোকে ম্যানেজ করে সেই রিগার্ডিং কিছু কনসেপ্ট আমরা পড়ব। তো আমরা এখন প্রসেস নিয়ে যেহেতু শুরু করেছি, আমরা এখন দেখবো যে একটা প্রসেসের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে। প্রসেস মানে তার মধ্যে অনেক কিছু অ্যাট্রিবিউট থাকে, তার একটা প্রসেসের কি কি অ্যাট্রিবিউট থাকে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? সেটা আমরা একটু দেখবো। আর তোমরা এই ক্লাসের লিঙ্কগুলো কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? আমি দেখতে পেলাম এইমাত্র সিসিপির কোন একজন জয়েন করার চেষ্টা করছিল, তোমরা হয়তো তার নামটাও জানো যারা সিসিপির আছো, সৌভিক কালিন্দি বলে, তাই না? তো সে কিন্তু লিঙ্কটা পাচ্ছে, তাহলে লিঙ্কটা কিভাবে কোনোভাবে নিশ্চয়ই তোমাদের কাছ থেকেই পাচ্ছে, তাই না? তোমরা কিন্তু এই ক্লাস লিঙ্কটা কেউ শেয়ার করবে না, ওকে? সো প্রসেস ম্যানেজমেন্টে আমরা এখন দেখবো যে প্রসেসের কিছু অ্যাট্রিবিউট অফ আ প্রসেস, একটা প্রসেসে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সেই কনসেপ্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। তারপরে প্রসেস স্টেট, প্রসেস কন্ট্রোল ব্লক, সেই সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্টে আমরা আসবো। তো হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ আ প্রসেস? অ্যাট্রিবিউট অফ আ প্রসেস, কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে একটা প্রসেসের, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা একটু দেখবো। বা কি কি বৈশিষ্ট্য থাকতে পারে কোনো প্রসেসের। তো যখন একটা প্রসেসকে নিয়ে যখন কাজ করা হয় তখন সেই প্রসেসের ডিফারেন্ট কনটেক্সট থাকে, আর এই সমস্ত অ্যাট্রিবিউট গুলো একটা প্রসেস সম্বন্ধে যা কিছু অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট গুলো আমার যে ডেটা স্ট্রাকচারের মধ্যে স্টোর থাকে তার নাম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। তো এই প্রসেস কন্ট্রোল ব্লক, যাকে আমরা শর্টে বলতে পারি পিসিবি, এই যতগুলো আমার সিস্টেমে প্রসেস রান করবে প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু সেপারেট পিসিবি থাকবে। যদি আমার প্রসেস P0 থাকে তার রেসপেক্ট আমার থাকবে পিসিবি 0, যদি আমার সিস্টেমে প্রসেস P1 থাকে তার জন্য থাকবে আমার পিসিবি 1। তো যতগুলো প্রসেস তাদের ইনফরমেশনস গুলোকে বা তার যে অ্যাট্রিবিউট গুলোকে স্টোর করার জন্য যে ডেটা স্ট্রাকচারটাকে, আমি এখানে ডেটা স্ট্রাকচারই বলছি পিসিবি কে, কারণ তার মধ্যে আমরা ডিফারেন্ট অ্যাট্রিবিউটকে স্টোর করে রাখতে পারি এফিশিয়েন্ট ওয়েতে। যতগুলো আমার প্রসেস থাকবে প্রত্যেকটা প্রসেসের রেসপেক্টে কিন্তু আমার কিছু না কিছু তার একটা রেসপেক্টিভ পিসিবি থাকবে, যাকে আমরা বলতে পারি প্রসেস কন্ট্রোল ব্লক। তাহলে এবার একটা পিসিবির মধ্যে বেসিক্যালি আমার পিসিবির মধ্যে কি কি থাকে, তো সেটাই হচ্ছে আমাদের প্রসেসের অ্যাট্রিবিউট। যতগুলো অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু আমার পিসিবির মধ্যে স্টোর থাকে। তাহলে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে আমরা দেখবো এবার। প্রথম অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে প্রসেস আইডি। প্রসেস আইডি, আমরা আইডির কথা সবাই জানি, আইডেন্টিফিকেশন একটা নাম্বার, যে আইডিটা কিন্তু একটা ইউনিক আইডি হয়। প্রসেস আইডি কিন্তু সবসময় ইউনিক হয়, ওকে? তাহলে যখন একটা প্রসেস তোমার তৈরি হয় তখন সেই প্রসেসটাকে একটা ইউনিক আইডি অ্যাসাইন করা হয়, যাতে পরে সেই প্রসেসটাকে আইডেন্টিফাই করা যায় তার ওই ইউনিক নাম্বারটা ধরে। আমি একটা প্রসেসকে, হয়তো ওএস একটা প্রসেসকে ক্রিয়েট করলো, হয়তো প্রসেস P1 আর হয়তো প্রসেস P2। সে অপারেটিং সিস্টেম কি করলো না P1 কে একটা আইডি অ্যাসাইন করলো যে P001। এই P001 যে আইডিটা সেটা কিন্তু অন্য কোনো প্রসেসকে কিন্তু অ্যাসাইন করা যাবে না, এটা কিন্তু ইউনিক। আবার ধরো P2 কে তোমার অ্যাসাইন করলো হয়তো P002 একটা আইডি। তাহলে যখন কোনো প্রসেস ক্রিয়েট হয় তখন একটা ইউনিক আইডি অ্যাসাইন করা হয় সেই সমস্ত প্রসেসগুলোকে, যাতে সেই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা ধরে যাতে সিস্টেমে পরে আমরা সেই প্রসেসটাকে আইডেন্টিফাই করতে পারি। যত প্রসেস রান করে আমাদের সিস্টেমে, সেটা ইউজার প্রসেস হোক বা সিস্টেম প্রসেস হোক, প্রত্যেকটা প্রসেসের কিন্তু একটা করে আইডি থাকে, যাকে আমরা বলছি প্রসেস আইডি। এটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাট্রিবিউট অফ আ প্রসেস। সেকেন্ড যে অ্যাট্রিবিউটটা তার নাম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আমরা প্রোগ্রাম কাউন্টারের কনসেপ্ট আমরা দেখে এসেছি।
প্রোগ্রাম কাউন্টার আমরা মাইক্রো প্রসেসরে পড়ছিলাম প্রোগ্রাম কাউন্টার, বা সিওসিতে আমরা প্রোগ্রাম কাউন্টার পড়েছি। তো আমরা প্রোগ্রাম কাউন্টারের কাজ আমরা সবাই জানি যে লাস্ট ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেসটা বা নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করে প্রোগ্রাম কাউন্টার। আমার একটা প্রসেস আছে, যে প্রসেসটার নাম হচ্ছে P1। P1 প্রসেসটার মধ্যে আমার কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে। এবার প্রোগ্রাম কাউন্টার কি করে না, এখন সিপিইউ ধরে নাও হয়তো প্রসেস P1 কে এক্সিকিউট করছে, এবার এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন যখন স্টোর হয় তখন তারা কিন্তু রেসপেক্টিভ মেমোরি অ্যাড্রেসে স্টোর হয়। আমি বললাম প্রথম ইনস্ট্রাকশনটা আমার মেমোরি অ্যাড্রেস 2001 এ স্টোর আছে, সেকেন্ড ইনস্ট্রাকশনটা হয়তো মেমোরি অ্যাড্রেস 2002 তে স্টোর আছে। এইভাবে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসে কিন্তু আমার প্রসেসের ইনস্ট্রাকশনগুলো স্টোর করা আছে। এবার সিপিইউ প্রসেস P1 টাকে এক্সিকিউট করছে। এবার ধরো এক্সিকিউট করতে করতে যখন প্রথম ইনস্ট্রাকশনটাকে যখন এক্সিকিউট করছে, সেই সময় কিন্তু প্রোগ্রাম কাউন্টার তার পরের যে ইনস্ট্রাকশনটা, অর্থাৎ আমার যে নেক্সট ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা তার যে অ্যাড্রেসটা 2002, তাকে কিন্তু সে হোল্ড করে বসে আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রাম কাউন্টার সবসময় সিপিইউ যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে তার নেক্সট ইনস্ট্রাকশনটার অ্যাড্রেসটাকে হোল্ড করে, যাতে সিপিইউ এই প্রথম ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার পর নেক্সট কোন ইনস্ট্রাকশনটাকে সে এক্সিকিউট করবে, যাতে সিপিইউ জানতে পারে। তাহলে সিপিইউ কিন্তু 2001 এর ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার পর সিপিইউ কিন্তু চলে আসবে প্রোগ্রাম কাউন্টারের কাছে, যদি দেখবে 2002 আছে, তখন সিপিইউ কিন্তু তোমার আসবে 2002 তে এসে এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। আবার সিপিইউ যখন 2002 অ্যাড্রেসে যখন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে, তখন সেই সময় তার পরের যে ইনস্ট্রাকশন, অর্থাৎ 2003 তে যে ইনস্ট্রাকশনটা আছে, তার অ্যাড্রেসটা হচ্ছে 2003, তাকে হোল্ড করছে এখন প্রোগ্রাম কাউন্টার। এখন কিন্তু তোমার পিসির মধ্যে স্টোর করা আছে 2003। এইভাবে কিন্তু প্রোগ্রাম কাউন্টার তোমার কাজ করছে। তাহলে আমার এক্সিকিউশনের জন্য, একটা প্রসেসের এক্সিকিউশনের জন্য প্রোগ্রাম কাউন্টার কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। তাহলে আমার এখন কারেন্টলি প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত, বা আমার প্রসেসটার মধ্যে কতগুলো ইনস্ট্রাকশন আছে, কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন চলছে, এর পরের ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কত, সেটা কিন্তু তোমার জানতে পারে এই প্রোগ্রাম কাউন্টারের কাছ থেকে। কে জানতে পারে না? সিপিইউ জানতে পারে। তো দ্যাট ইজ দ্য প্রোগ্রাম কাউন্টার। তাহলে যে কোনো প্রসেসকে এক্সিকিউশনের জন্য কিন্তু প্রোগ্রাম কাউন্টার একটা গ্রেট রোল প্লে করে, যেখান থেকে আমরা অ্যাড্রেসটাকে জানতে পারি যে সিপিইউ এর পরে কোন অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে যাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রোগ্রাম কাউন্টার। থার্ড যে অ্যাট্রিবিউটটা, তার নাম হচ্ছে প্রসেস স্টেট। যে প্রসেস স্টেটটা আমরা আর কিছুক্ষণ পরে আমরা পড়বো, যে প্রসেস স্টেট। একটা প্রসেস ডিফারেন্ট স্টেটে থাকতে পারে, তার ক্রিয়েশন থেকে শুরু করে তার কমপ্লিশন পর্যন্ত একটা প্রসেস ডিফারেন্ট স্টেটের থ্রু দিয়ে যায়। যখন একটা প্রসেসকে আমরা ক্রিয়েট করি, সেই স্টেটটাকে বলা হয় নিউ স্টেট। আর যখন একটা প্রসেস যখন কমপ্লিশন যখন হয়ে যায়, তখন তার স্টেটটা হচ্ছে কমপ্লিশন স্টেট। তাহলে এই যে নিউ স্টেট আর কমপ্লিশন স্টেটের মাঝখানে আরো অনেক স্টেট আছে, যাদের নাম হচ্ছে রেডি স্টেট, রানিং স্টেট, ওয়েটিং স্টেট। তাহলে একটা প্রসেস কিন্তু ডিফারেন্ট স্টেটে কিন্তু বিহেভ করতে পারে। আমি হয়তো প্রসেস P1, P2, P3 আছে, সিপিইউর কাছে এসছে এক্সিকিউশনের জন্য। প্রসেস P1 কে হয়তো সিপিইউ এক্সিকিউট করছে, সেই সময় কিন্তু প্রসেস P2 আর P3 কিন্তু তোমার ওয়েটিং স্টেটে আছে। P1 এর এক্সিকিউশন হওয়ার পরে কিন্তু সিপিইউ P2 কে এক্সিকিউশন করবে। তাহলে এখন P2 আর P3 তোমার কিন্তু এখন স্টেটটা হচ্ছে ওয়েটিং স্টেট, আর P1 টা কিন্তু এখন এক্সিকিউট করছে, তাহলে P1 এর স্টেটটা কিন্তু এখন হচ্ছে এক্সিকিউটিং স্টেট বা রানিং স্টেট। তাহলে প্রত্যেকটা প্রসেস কিন্তু ডিফারেন্ট স্টেটের থ্রু দিয়ে যায়, তার শুরু থেকে মানে ক্রিয়েশন থেকে আপ টু কমপ্লিশন পর্যন্ত। যেমন আমার কমন কিছু স্টেটের নাম হচ্ছে, যেমন নিউ স্টেট, যখন প্রসেসটা ক্রিয়েট করা হয় তখন তাকে বলা হয় নিউ স্টেট। যেমন তোমার ধরো রেডি স্টেট, মানে হচ্ছে আমার প্রসেসটা এখন রেডি ফর এক্সিকিউশন, তাকে বলা হয় রেডি স্টেট। আর যখন প্রসেসটা রান করছে, সিপিইউ তাকে এক্সিকিউট করছে, তাকে বলা হয় রানিং স্টেট। আর যখন প্রসেসটা হয়তো অন্য কোনো অপারেশন করার জন্য হয়তো ওয়েট করছে, বা সিপিইউ টাইমটা পাওয়ার জন্য হয়তো ওয়েট করছে, তখন সেই স্টেটটাকে বলা হয় ওয়েটিং স্টেট। এছাড়াও কিন্তু আরো অনেক স্টেট আছে, যেগুলো আমরা স্টেট ডায়াগ্রাম যখন পড়বো বা প্রসেস স্টেট যখন পড়বো, তখন সেখানে আমরা আরো স্টেট জানবো, আর সেই স্টেটগুলো কি কাজ করে সেটা আমরা দেখবো। তাহলে প্রসেস স্টেট হচ্ছে আমার আরেকটা অ্যাট্রিবিউট প্রসেসের। নাম্বার ফোর যে অ্যাট্রিবিউটটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রায়োরিটি। যে কোনো প্রসেসের কিছু প্রায়োরিটি থাকে,
কারণ প্রায়োরিটি না থাকলে আমরা কোনো প্রসেসকে রান করতে পারবো না, বা আমাদের নর্মাল লাইফেও কিছু প্রায়োরিটি থাকে, ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট প্রায়োরিটি। আজকে আমরা রাস্তা দিয়ে গেলে হয়তো আমাদের যা প্রায়োরিটি হয়তো একটা কোনো মন্ত্রী যায়, তার তো প্রায়োরিটি অনেক বেশি, তার তো অনেক গার্ড থাকবে, তার অনেক পুলিশ নিয়ে তাকে হয়তো গার্ড করে তাকে নিয়ে যাবে, তার প্রায়োরিটি বেশি বলেছে হয়তো এই ধরনের ফেসিলিটিগুলো পাচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রসেস তার কিছু নিজস্ব কিছু প্রায়োরিটি আছে। যার হাইয়েস্ট প্রায়োরিটি, যে প্রসেসের হাইয়েস্ট প্রায়োরিটি, সেই প্রসেসগুলো সবসময় কিন্তু সিপিইউর কাছ থেকে ফার্স্ট সার্ভিস পাবে। আর যে প্রসেসগুলো লোয়েস্ট প্রায়োরিটি, সেগুলো কিন্তু তোমার সিপিইউর কাছ থেকে সবার লাস্টে সার্ভিস পাবে। তাহলে আমরা একটা সিস্টেম যখন ডেভেলপ করা হয়, তখন সেই সিস্টেমে কতগুলো প্রসেস কাজ করবে বা কতগুলো প্রসেস ক্রিয়েট করবে, যখনই প্রসেসগুলোকে ক্রিয়েট করা হয়, তখনই কিন্তু অপারেটিং সিস্টেম এই প্রত্যেকটা প্রসেসে কিন্তু তোমার প্রায়োরিটি কিন্তু ফিক্স আপ করে দেয়। হয়তো প্রসেস 1 কে বললো যে তোমার প্রায়োরিটি হচ্ছে 5 প্রসেস, তাহলে প্রায়োরিটি কিন্তু এটা ভ্যালু, বেসিক্যালি প্রত্যেকটা প্রসেসকে একটা করে প্রায়োরিটি ভ্যালু অ্যাসাইন করা হয়। P2 কে বললো তোমার প্রায়োরিটি হচ্ছে 6, আর P3 কে বললো তোমার প্রায়োরিটি হচ্ছে 1। এবার সিস্টেম ডিফাইন করলো যে লোয়েস্ট ভ্যালু ইন্ডিকেট লোয়েস্ট প্রায়োরিটি, তাহলে যার সব থেকে লোয়েস্ট ভ্যালু যে প্রসেসের, তার সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি, এখানে লোয়েস্ট ভ্যালু কার আছে 1, P3 আছে লোয়েস্ট ভ্যালু, তাহলে P3 এখানে সব থেকে কিন্তু P3 কিন্তু এখানে হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। আর যার সব থেকে প্রায়োরিটি ভ্যালু বেশি, 5 আছে, 6 আছে, 6 সব থেকে বেশি, তাহলে 6 কিন্তু তোমার সিপিইউর কাছ থেকে প্রথম সার্ভিস পাবে, অর্থাৎ তোমার P2 কিন্তু তোমার সবার ফার্স্টে কিন্তু সিপিইউর কাছ থেকে সার্ভিস পাবে। তারপরে পাবে P1, যেহেতু তোমার P1 টা হচ্ছে 6 এর পরে 5, আর তারপরে সবার লাস্টে তোমার সার্ভিস পাবে কিন্তু P3। আবার অনেক সিস্টেম আবার তোমার অ্যাসাইন করে যে লোয়ার ভ্যালু ইন্ডিকেট হায়ার প্রায়োরিটি, ধরো প্রসেস P1 আছে, P2 আছে, P3 আছে, আমি P1 কে বললাম, আমি P1 কে হয়তো ওএস অ্যাসাইন করলো 1, P2 কে অ্যাসাইন করলো 6, আর P3 কে অ্যাসাইন করলো হয়তো 5, দিয়ে মেনশন করে দিল যে লোয়েস্ট ভ্যালু ইন্ডিকেট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে এখানে যার লোয়েস্ট প্রায়োরিটি ভ্যালু, তার কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি, অর্থাৎ এখন সিপিইউ কিন্তু P1 কে ফার্স্ট সার্ভিস দেবে, তারপরে সার্ভিস দেবে তোমার P3 কে, তারপরে তোমার সার্ভিস দেবে P2 কে। তো ডিফারেন্ট, এটা কিন্তু ডিফারেন্ট মেকানিজম আছে যে কি করে প্রায়োরিটি ভ্যালুগুলোকে সেট করা হয়, এটা কিন্তু ওএস কিন্তু এই পুরো বিষয়টাকে লুক আপটা করে। তো দ্যাট ইজ আ প্রায়োরিটি। এই প্রায়োরিটি ভ্যালু কিন্তু আমার প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে স্টোর থাকে। যতগুলো অ্যাট্রিবিউটের কথা বলছি, প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু আমার প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে স্টোর থাকে। তাহলে একটা প্রসেসকে আমরা এক্সিকিউট করি, তাহলে একটা প্রসেস সম্বন্ধে কত কিছু ইনফরমেশন অপারেটিং সিস্টেম রেখে দেয়, যার মধ্যে তার নামই হচ্ছে পিসিবি বা প্রসেস কন্ট্রোল ব্লক। নাম্বার 5, জেনারেল পারপাস রেজিস্টার। আমরা যেটা মাইক্রোপ্রসেসরে পড়েছিলাম, জিপিআর, জেনারেল পারপাস রেজিস্টার। কারণ প্রত্যেকটা প্রসেস তার নিজস্ব কিছু সেট অফ রেজিস্টার্স আছে। কারণ একটা প্রসেস তার যখন এক্সিকিউশন হয়, তখন সেই এক্সিকিউশনের জন্য হয়তো কিছু ডেটাকে দরকার পড়ে, সেই ডেটাগুলোকে তারা কিন্তু তার নিজস্ব যে জিপিআর আছে বা জেনারেল পারপাস রেজিস্টার আছে, তার মধ্যে স্টোর করে রাখে, যাতে পরে সেগুলোকে নিয়ে সে অ্যাক্সেস করে, ফাস্টার অ্যাক্সেস করে অপারেশনটাকে পারফর্ম করতে পারে। তাহলে প্রত্যেকটা প্রসেস তার নিজস্ব কিছু সেট অফ রেজিস্টার্স আছে, আর যে রেজিস্টারগুলো কিছু টেম্পোরারি কোনো ডেটাকে হোল্ড করতে ব্যবহার করে, আর যে ডেটাগুলো আমার দরকার লাগে একটা প্রসেসের এক্সিকিউশনের সময়, তাহলে কিছু জিপিআর থাকছে প্রত্যেকটা প্রসেসের রেসপেক্টে। নাম্বার 6, লিস্ট অফ ওপেন ফাইলস। লিস্ট অফ ওপেন ফাইলস, কতগুলো ফাইলকে ওপেন করা আছে বা কতগুলো ফাইল একটা প্রসেসের এক্সিকিউশনের জন্য দরকার। যখন কোনো প্রসেস যখন এক্সিকিউশন হয়, তখন তার কিছু ফাইলের প্রয়োজন পড়ে, আর যে ফাইলগুলোকে দরকার পড়ে প্রেজেন্ট থাকতে মেন মেমোরিতে। তাহলে এখন মেন মেমোরিতে আমার যে কটা ফাইলকে তোমার দরকার সেই প্রসেসটার এক্সিকিউশনের জন্য, তাহলে সেই ফাইলগুলোকে অবশ্যই আমাকে ওপেন করে রাখতে হবে। কারণ ওপেন না থাকলে ফাইল থেকে কিছু অ্যাক্সেস করা যায় না, কোনো ফাইলকে ফার্স্টে ওপেন করতে হয়। আর সিতে কোনো ফাইলকে ওপেন করার জন্য যে ফাংশনসটা আছে তার নাম হচ্ছে এপ ওপেন। এপ ওপেন দিয়ে আমি ফাইলটাকে ওপেন করতে পারি। আমার ফাইলটা যদি নাম হয় a.txt, আমি ফাইলের নামটাকে মেনশন করব, আর ফাইলটাকে আমি কোন মোডে ওপেন করছি আমাকে সেই মোডটা মেনশন করতে হবে, যে আমি ফাইলটাকে রিড মোডে ওপেন করব, না ফাইলটাকে রাইট মোডে ওপেন করব, না ফাইলটাকে আমি অ্যাপেন্ড মোডে ওপেন করব। যদি আমি রিড মোডে ওপেন করি ফাইলটাকে, তাহলে আমি শুধুমাত্র a.txt ফাইল থেকে আমি রিড করতে পারবো।
যদি আমি ফাইলটাকে যদি রাইট মোডে ওপেন করি তাহলে সেই ফাইল থেকে আমি ফাইলের মধ্যে শুধুমাত্র রাইট করতে পারবো, আর যদি ফাইলটাকে যদি আমরা ওপেন করি অ্যাপেন্ড মোডে তাহলে সেই ফাইলটা থেকে ফাইলটার মধ্যে আমরা কিছু অ্যাড করতে পারবো, এক্সট্রা কিছু অ্যাড করতে পারবো। তাহলে একটা প্রসেসের এক্সিকিউশনের জন্য আমি ধরলাম যে তার 4টে ফাইলের প্রয়োজন, সেই 4টে ফাইল কিন্তু অবশ্যই মেন মেমোরিতে আসতে হবে, কারণ সিপিইউ কিন্তু মেন মেমোরি অ্যাক্সেস করতে পারে, সে কিন্তু হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে পারে না। অতএব যে 4টে ফাইল আমার হার্ড ডিস্কে আছে তাকে আমাকে কিন্তু আসতে হবে মেন মেমোরিতে, আর সেই ফাইলগুলো কিন্তু ওপেন করে রাখবে অপারেটিং সিস্টেম যতক্ষণ পর্যন্ত তার এক্সিকিউশন চলছে। যখন এক্সিকিউশন ওভার তখন কিন্তু সেই ফাইলগুলোকে ক্লোজ করে ও কিন্তু আবার হার্ড ডিস্কে পাঠিয়ে দেবে। ওকে, তো দ্যাট ইজ আ ফাইল হ্যান্ডলিং। তো সি দিয়ে আমরা ফাইল হ্যান্ডলিং করতে পারি, সি প্লাস প্লাস দিয়ে করা যায়, জাভা দিয়েও করা যায়। তাহলে আমার কতগুলো ফাইলকে ওপেন করা আছে তার রেকর্ডটাও কিন্তু স্টোর থাকে পিসিবির মধ্যে, ওএস কিন্তু তাকেও মেনটেন করে। দ্যাট ইজ আ লিস্ট অফ ওপেন ফাইলস। আর একটা লাস্ট অ্যাট্রিবিউট প্রসেসের যেটাও আমার পিসিবির মধ্যে স্টোর থাকে, লাস্ট অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে লিস্ট অফ ওপেন ডিভাইসেস। লিস্ট অফ ওপেন ডিভাইসেস। আমি একটা প্রসেসকে এক্সিকিউশন করার সময় আমার তো কোনো ইনপুট নেওয়ার প্রয়োজন পড়তে পারে, তাহলে আমাকে ইনপুট নেওয়ার জন্য আমার একটা ডিভাইসকে আমাকে ওপেন করতে হবে, সেটা হচ্ছে কিবোর্ড। আমার প্রসেসটা এক্সিকিউশনের পর হয়তো রেজাল্টটাকে হয়তো আমরা কোনো আউটপুট ডিভাইসে ডিসপ্লে করব, তাহলে আমাকে যে মনিটর যে আউটপুট ডিভাইস তাকে আমাকে ওপেন করতে হবে। তাহলে একটা ওএস কিছু ওপেন ডিভাইসকেও মেনটেন করে, যেটা আমার দরকার লাগে একটা কোনো প্রসেসের এক্সিকিউশনের জন্য। তার ইনফরমেশনও কিন্তু কতগুলো ডিভাইস ওপেন করা আছে সেই ইনফরমেশনটাও কিন্তু মেনটেন করা হয় পিসিবি ব্লকের মধ্যে বা পিসিবির মধ্যে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাট্রিবিউট কোনো প্রসেসে। তাহলে আমরা এই 7টা অ্যাট্রিবিউটের কথা আমরা পড়লাম। এছাড়াও প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে আরো কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট থাকে, যেমন মেমোরি লিমিট, আর এটা থাকে তোমার পয়েন্টার। তো মেমোরি লিমিট আর পয়েন্টার কি বলছে সেটা আমরা দেখবো। তাহলে একটা প্রসেস কন্ট্রোল ব্লক কেমন দেখতে হয় আমরা একটু দেখি, যে প্রসেস কন্ট্রোল ব্লক বেসিক্যালি কেমন দেখতে হয়। এটা পিসিবির একটা ডায়াগ্রাম আমি শেয়ার করছি, যেখানে আমরা যতগুলো আমি বললাম এখানে আমার প্রসেসের অ্যাট্রিবিউট, সেই প্রত্যেকটা অ্যাট্রিবিউট তোমার কিন্তু মেনটেন করা হয় যে ডেটা স্ট্রাকচারের মধ্যে, তার নাম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় যার নাম হচ্ছে টাস্ক কন্ট্রোল ব্লক বা টিসিবি, টাস্ক কন্ট্রোল ব্লক। এর আরেকটা নাম হচ্ছে টাস্ক কন্ট্রোল ব্লক। ওকে, সো একটা প্রসেস যে ডেটা স্ট্রাকচারের মধ্যে তার অ্যাট্রিবিউট গুলোকে স্টোর করে রাখে তার নামই হচ্ছে টাস্ক কন্ট্রোল ব্লক বা প্রসেস কন্ট্রোল ব্লক। এটাকে আমরা বলতে পারি যে একটা স্টোরেজ বা একটা রিপোজিটরি, কার জন্য না কোনো প্রসেসের কোনো ইনফরমেশনসকে স্টোর করার জন্য। তাহলে চিন্তা করে দেখো যে যতগুলো প্রসেস আমার সিস্টেমে থাকবে প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু একটা করে পিসিবি কে মেনটেন করা হয়। তাহলে সেই প্রসেস রিগার্ডিং যা কিছু ইনফরমেশন বা তার যে অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু বা তার যে অ্যাট্রিবিউট সমস্ত কিন্তু আমার এই পিসিবির মধ্যে স্টোর থাকে। যখনই কোনো প্রসেসকে তুমি ক্রিয়েট করো বা ওএস ক্রিয়েট করে তখনই কিন্তু ওএস তার করসপন্ডিং একটা পিসিবি কিন্তু সে ক্রিয়েট করে দেয়। আর যখন সেই প্রসেসে যখন এক্সিকিউশন যখন টার্মিনেট হয়ে যায় তখন কিন্তু সেই পিসিবিটা কিন্তু আবার রিলিজড হয়ে যায় আমার ফ্রি মেমোরিতে, বা ফ্রি মেমোরিতে তোমার কিন্তু তখন সেটা অ্যাড হয়ে যায়। তার থেকে হয়তো আমরা নতুন কোনো আবার একটা কোনো পিসিবি কে আমরা হয়তো তৈরি করতে পারি। ওকে, সো এটা পিসিবি কেমন দেখতে হয় আমি একটা ছোট্ট ডায়াগ্রাম শেয়ার করছি পিসিবির জন্য। সবাই পিসিবি সেই ডায়াগ্রামটা একটু দেখো, পিসিবি ইন ওএস, পিসিবি কেমন দেখতে হয় সেটা আমরা একটু দেখাই। প্রসেস কন্ট্রোল ব্লক কি কি ইনফরমেশন থাকে সেটা আমরা একটু দেখছি। এক মিনিট। দেখো ডায়াগ্রাম শেয়ার করছি, দেখো পিসিবি, তাই তো সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? ওকে, তো এটা হচ্ছে একটা পিসিবির এটা স্ট্রাকচার। ওকে, কি কি আছে অ্যাট্রিবিউট, তার মধ্যে কি কি ইনফরমেশন স্টোর করা আছে না প্রসেস আইডি, প্রসেস স্টেট, প্রসেস প্রায়োরিটি, অ্যাকাউন্টিং ইনফরমেশনের কনসেপ্টটা আসবো।
প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু, সিপিইউ রেজিস্টার্স। ওকে, আর একটা থাকে তোমার হচ্ছে পয়েন্টার। পয়েন্টারের কনসেপ্টে আসবো, যে এখন পিসিবির পয়েন্টার এখন কোথায় পয়েন্ট করে আছে, লিস্ট অফ ওপেন ফাইলস, আর প্রসেস ইনপুট আউটপুট স্ট্যাটাস ইনফরমেশন। এই কনসেপ্টটা তো আমরা আসবো। যে তিনটে অ্যাট্রিবিউট আমার এখানে এক্সট্রা রয়েছে, একটা হচ্ছে পিসিবি পয়েন্টার, এটা কিন্তু পিসিবির অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি, একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন, একটা পিসিবি পয়েন্টার, একটা হচ্ছে প্রসেস অ্যান্ড আইও স্ট্যাটাস ইনফরমেশন। তো এটা হচ্ছে একটা পিসিবির একটা ওভারঅল একটা স্ট্রাকচার, বা পিসিবি কিন্তু নিজে একটা ডেটা স্ট্রাকচার, কিন্তু নিজে একটা ডেটা স্ট্রাকচার। তাহলে আমাদের ম্যাচ করছে যে আমরা যে প্রসেসের যে স্টেট গুলো পড়ে এসেছিলাম সেটা আমাদের ম্যাচ করছে। এবার অ্যাকাউন্টিং ইনফরমেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার ধরো একটা প্রসেস 1 এর জন্য ধরো না, এটা হচ্ছে আমার পিসিবি 1, কারণ প্রতিটা প্রসেসে আমার একটা করে পিসিবি থাকে, তাহলে প্রসেস 1 এর জন্য এটা হচ্ছে আমার পিসিবি 1। ওকে, তাহলে এখন অ্যাকাউন্টিং ইনফরমেশন বলছে যে একটা প্রসেস তার সিপিইউর কাছ থেকে কতক্ষণ টাইম হলে দরকার হলে সেই প্রসেসটা এক্সিকিউশন কমপ্লিট হতে পারে। তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশন এখানে তোমার লেখা আছে হয়তো 3 ন্যানোসেকেন্ড, তার মানে প্রসেস P1 সেই প্রসেসটা যদি তোমার সিপিইউর কাছ থেকে যদি তোমার 3 ন্যানোসেকেন্ড টাইম পায়, তাহলে কিন্তু সে তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করতে পারবে। তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে আমার অ্যাকচুয়াল সিপিইউ টাইম কতটা ইউজ করছে একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য, সেই টাইমটা কিন্তু ওখানে মেনশন করা থাকে। দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর আইও স্ট্যাটাস ইনফরমেশন বা প্রসেস আইও স্ট্যাটাস ইনফরমেশন, এর মধ্যে তোমার থাকে যে আমার ওই প্রসেসটা কতগুলো আইও ডিভাইসকে ব্যবহার করছে, তাই তো। আমি বলেছিলাম যে লিস্ট অফ ওপেন ডিভাইসেস, তার জায়গা আমি এখানে বলছি আইও স্ট্যাটাস ইনফরমেশন, মানে আমার ইনপুট আউটপুট ডিভাইস কতগুলো ডিভাইসকে ব্যবহার করছে আমার সেই প্রসেসটা, তাদের নামগুলো। আইও স্ট্যাটাস ইনফরমেশনের মধ্যে আমার থাকে লিস্ট অফ ওপেন ফাইলস, আমি একটা সেপারেট করে একটা অ্যাট্রিবিউট এখানে দেখিয়েছি, আমি সেটাকেও এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি যে কতগুলো আমার ফাইল ওপেন আছে। আবার কোন কোন পেরিফেরাল ডিভাইসকে আমি ওই প্রসেস P1 কে অ্যালোকেট করেছি তার ইনফরমেশনও কিন্তু আমার এই আইও স্ট্যাটাস ইনফরমেশনের মধ্যে বেসিক্যালি রাখা হয়। এটা হচ্ছে আমাদের প্রসেস আইও স্ট্যাটাস ইনফরমেশন। আর পয়েন্টারের পার্টটাতে আমরা আসছি, পয়েন্টার কি কাজ করে বা পয়েন্টার দিয়ে কি করা হয়, পিসিবি পয়েন্টার যাকে আমরা বলছি সেই পার্টটাতে আমরা আসছি। তাহলে আমরা পিসিবি কনসেপ্ট সবাই বুঝতে পারলাম যে হোয়াট ইজ পিসিবি। হ্যাঁ, প্রসেস P1 তার এক্সিকিউশন করতে কতটা সময় লাগে সেই টাইমটা ওখানে মেনশন স্টোর করে রাখে, মানে যেটাকে বলা হয় তার বাস টাইম। ওকে, একটা প্রসেস যে টাইম ধরে সিপিইউ কাছ থেকে সার্ভিস চাইছে বা যে টাইম ধরে তার এক্সিকিউশন করতে যে টাইমটা লাগছে সেই টাইমটাকে বলা হয় বাস্ট টাইম, BURST, বাস্ট টাইম। ওকে, আমরা ডিফারেন্ট টাইপের টাইম এস্টিমেটের কনসেপ্টে আমরা আসবো আস্তে আস্তে। তো এখন অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে তোমরা বাস টাইমের কনসেপ্টটাকে তোমরা ধরে মানে মনে রাখো। আমরা আরো কিছু টাইমের কনসেপ্ট আমরা বলবো এখানে। এটা হচ্ছে আমাদের পিসিবির বেসিক কনসেপ্ট। ওকে, পিসিবির বেসিক কনসেপ্ট। হ্যাঁ, ফাইল অ্যাক্সেসের মতো, মানে কতগুলো ফাইলকে ওপেন করেছে ওই প্রসেসটা এক্সিকিউশনের সময়, বা কতগুলো ডিভাইসকে ওপেন করা হয়েছে, বা কতগুলো ডিভাইস কাজে লাগছে ইউজ করছে আমার এই প্রসেসটা এক্সিকিউশনের সময়, তার সমস্ত ইনফরমেশন তোমার থাকছে আইও স্ট্যাটাস ইনফরমেশন। মানে ইনপুট আউটপুটের স্ট্যাটাসটা তোমার কি এখন, যে কোন ইনপুট আউটপুট ডিভাইসকে সে এখন ব্যবহার করছে, কোন ফাইলগুলোকে সে এখন ইউজ করছে, কোন ফাইলটা ওপেন করা আছে, সেই সমস্ত ইনফরমেশন গুলো থাকছে আমার আইও স্ট্যাটাস ইনফরমেশনের মধ্যে। ওকে, তো আমরা এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে পয়েন্টারের যে পার্টটা, এই পয়েন্টার কিন্তু অনেক প্রসেস কন্ট্রোল ব্লকে কিন্তু এই পয়েন্টারের পার্টটা থাকে না। তোমরা পয়েন্টারের পার্টটা এখানে রাখতেও পারো, আবার নাও রাখতে পারো। এছাড়া আমাদের প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউটকে খুব মেনটেন করা হয়, সেই অ্যাট্রিবিউটকে আমরা বলছি পয়েন্টার, তুমি ধরতে পারো নাও ধরতে পারো পয়েন্টারটাকে, বা প্রোটেকশন ইনফরমেশন। ঠিক আছে, প্রোটেকশন ইনফরমেশন, যে আমার এই প্রসেসটা কতটা প্রোটেক্টেড, আমার এই প্রসেসটাকে কি অন্য কোনো ইউজার চাইলে সে অ্যাক্সেস করতে পারবে, দ্যাট ইজ আ প্রোটেকশন ইনফরমেশন। সেটাও কিন্তু আমার প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে
থাকে, তার জন্য দেখো এখানে দেখো আরো কিছু ইনফরমেশন আছে বলে আমি তো এখানে দেখো ডট দেওয়া আছে, ঠিক আছে? মানে এখানে যে শেষ তা কিন্তু নয়, আরো কিছু এখানে ইনফরমেশন থাকতে পারে, তাদের কিন্তু এখানে ডট দেওয়া আছে। তো তার মধ্যে আমরা এখানে প্রোটেকশন ধরতে পারি, তার জন্য আমরা এখানে পয়েন্টারে কনসেপ্ট ধরতে পারি, সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি পিসিবির সাথে। ওকে, তো এটা দেখো আমরা নেক্সট কনসেপ্ট শুরু করবো এরপর, পিসিবির পরে আমরা নেক্সট কনসেপ্ট শুরু করবো। ওকে, আমি 1 মিনিটের একটা শর্ট ব্রেক নিচ্ছি, 1 মিনিটের, তারপরে আমরা নেক্সট কনসেপ্ট শুরু করবো, প্রসেস স্টেট শুরু করবো। না আজকে দেবো আজকে না আমি পড়াচ্ছি করিয়ে আমি লাগিয়ে দেবো, আমি বাইরে বেরোবো না আমি আবার যাবো বাইরে, পরে বাইরে যাবো। ওকে, সো আমরা প্রসেস কন্ট্রোল ব্লকের কনসেপ্টটা আমরা দেখলাম ডিটেলসে। এবার যে কনসেপ্টটা আমরা এখানে কিছু নোট নেওয়ার আছে, ছোট্ট একটু নোট বলি, সেটা হচ্ছে যে এবার যদি আমাকে যদি জিজ্ঞেস করে যে এই যে প্রত্যেকটা প্রসেসের যে প্রসেস কন্ট্রোল ব্লক, সেই প্রসেস কন্ট্রোল ব্লকগুলো কোথায় থাকে, কোথায় তারা রিসাইড করে, তখন আমরা তার রেসপেক্টে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস কন্ট্রোল ব্লক প্রত্যেকটা প্রসেসের জন্য যখন কোনো প্রসেস ক্রিয়েট হয় তখন সেই প্রসেস কন্ট্রোল ব্লকগুলো কিন্তু বেসিক্যালি রিসাইড করে মেন মেমোরিতে বা র্যামে। আর একটা পিসিবি প্রত্যেকটা প্রসেসের জন্য সিঙ্গেল সিঙ্গেল পিসিবি থাকবে। ওকে, আর অবশ্যই আমার পিসিবি গুলো যতগুলো প্রসেস তৈরি হয়েছে প্রত্যেকটা প্রসেসের রেসপেক্টে যতগুলো পিসিবি থাকছে সেই পিসিবি গুলো কিন্তু বেসিক্যালি তারা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকে বা ইউজিং দ্য লিঙ্ক লিস্ট কনসেপ্ট। ওকে, এটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট নোটস নেওয়ার, সেটা নোটসটা আমি জাস্ট এখানে বললাম, আর কিছু না। আর তো বাকি যে প্যারামিটার গুলো বললাম সেগুলো তো আমাদের মনে থাকবে। প্রসেস আইডি সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট গুলো, প্রসেস আইডি, প্রোগ্রাম কাউন্টার, প্রসেস স্টেট যেটা আমার কারেন্ট স্টেটটাকে স্পেসিফাই করে প্রসেসের, প্রায়োরিটি, জেনারেল পারপাস রেজিস্টার, আর হচ্ছে লিস্ট অফ ওপেন ফাইল, লিস্ট অফ ওপেন ডিভাইসেস। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেস কন্ট্রোল ব্লকের বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে আমরা এক কথায় বলতে পারি প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারটা আমার একটা কোনো প্রসেস সম্বন্ধে যে ইনফরমেশনস গুলোকে স্টোর করে রাখে তার নামই হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। আর এই ইনফরমেশন গুলো কার দরকার পড়ে,
না সিপিইউর দরকার পড়ে, যখন একটা প্রসেসকে সিপিইউ এক্সিকিউট করে তখন তার কিন্তু এই সমস্ত ইনফরমেশন গুলো তার দরকার পড়ে। তার জন্যই প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে পিসিবি কে মেনটেন করা হয়, বা একটা করে পিসিবি কে মেনটেন করে অপারেটিং সিস্টেম, যাতে সিপিইউর এক্সিকিউশনের সময় তাদের কোনো প্রবলেম না তাকে ফেস করতে হয়। ওকে, এবার চলে আসবো আমরা নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে প্রসেস স্টেট। এই প্রসেস কন্ট্রোল ব্লক কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ এ প্রসেস কন্ট্রোল ব্লক, বা ঘুরিয়ে আসতে পারে রাইট ডাউন দ্য বা এক্সপ্লেন দ্য অ্যাট্রিবিউট অফ এ প্রসেস। হ্যাঁ, প্রসেস কন্ট্রোল ব্লক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস 3-4টে ইয়ারের কোশ্চেন তোমরা খুলে দেখবে, সেটা কিন্তু প্রসেস কন্ট্রোল ব্লকে কোশ্চেন কিন্তু এসছে। ওকে, আমি বললাম প্রসেস কন্ট্রোল ব্লকের ডেফিনেশন বলছো, যে প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে ডেটা স্ট্রাকচার, একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারটাকে মেনটেন করা হয় যখন কোনো প্রসেসকে এক্সিকিউশন করা হয় সেই সময়, বা প্রসেসের এক্সিকিউশনের জন্য যে কন্টেন্ট গুলো দরকার পড়ে সিপিইউ তাকে মেনটেন করা হয় যে ডেটা স্ট্রাকচারের মধ্যে, তার নামই হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। ওকে, প্রসেস কন্ট্রোল পিসিবি ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস ইনফরমেশন অ্যাবাউট আ পার্টিকুলার প্রসেস। PCB is a data structure that stores information about a particular process. But this information is required by the CPU while executing the process. That is the process control block. Okay. তো এবার চলে আসবো আমরা প্রসেস স্টেটের কনসেপ্টে। প্রসেস স্টেটটা খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। প্রসেস স্টেট, যে ড্র দ্য স্টেট ডায়াগ্রাম অফ এ প্রসেস, বা এক্সপ্লেন দ্য প্রসেস স্টেট ডায়াগ্রাম। এখানে ডায়াগ্রাম আছে, স্টেট ডায়াগ্রাম আছে, তো সেই স্টেট ডায়াগ্রামটা দেখে তার রেসপেক্টে আমরা প্রতিটা স্টেটে কি কি কাজ হয় সেই কাজগুলোকে আমরা বলবো। আমি একটা স্টেট ডায়াগ্রাম আমরা শেয়ার করছি, প্রসেস স্টেট ডায়াগ্রাম। আমি দুটো ডায়াগ্রাম শেয়ার করব, তোমরা চুজ করবে কোন ডায়াগ্রামটা তোমরা ব্যবহার করবে, যেটা ভালো লাগবে সেটাকেই ব্যবহার করতে পারো। ঠিক আছে, কারণ আমি একটু ডিটেল ডায়াগ্রাম শেয়ার করার কথা ভেবেছি, আমি তার জন্য প্রথমে তোমার ডিটেল ডায়াগ্রামটা শেয়ার করছি, মানে একটু বেশি এক্সপ্লানেটরি। হ্যাঁ, এটা হচ্ছে ডিটেল স্টেট ডায়াগ্রাম, এটাকেও ফলো করতে পারো, বা যদি মনে হয় যে না স্যার এত বড় মনে থাকবে না, ছোট কোনো ডায়াগ্রাম একটা দিন, তখন তার রেসপেক্টে আমরা এই ডায়াগ্রামটাকেও তোমরা মনে রাখতে পারো। ওকে, দুটো ডায়াগ্রাম, এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, লেখাগুলো এখানে বোঝা যাচ্ছে না, তাই তো? হালকা আবছা আছে। ওকে, বেশ, আমরা আরেকটা স্টেট ডায়াগ্রাম আমরা দেখি। আরেকটা স্টেট ডায়াগ্রাম শেয়ার করছি, যেটা মানে বোঝা যাবে। আমি এখানে বুঝতে পারছি, সত্যি করে বোঝা যাচ্ছে না লেখাগুলো। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে, এটা সুন্দর বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এবার যেটা খুশি ইউজ করতে পারো। ওকে, তো আমার বেসিক কিছু স্টেট আছে, যে স্টেটগুলো আমরা ডিসকাস করব, আর এখানে আমার প্রথম ডায়াগ্রামটায় কিছু এক্সট্রা কিছু স্টেট আছে, যে স্টেটগুলো আমরা হয়তো জানা দরকার। কিন্তু মেনলি আমাদের প্রসেস স্টেট ডায়াগ্রামে তোমার 5টা স্টেট থাকে। ওকে, 5টা স্টেট থাকে, একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে রেডি, একটা হচ্ছে রানিং, একটা টার্মিনেটেড, একটা হচ্ছে ওয়েটিং। মেনলি কিন্তু আমার এই 5টা স্টেট থাকে, আর এই 5টা স্টেটে কি কাজ কিন্তু আমি কিন্তু একটু হলেও বলেছি কিছুক্ষণ আগে। আর তাও আবার দেখবো, নতুন করে আমরা প্রসেস স্টেট ডায়াগ্রাম আমরা পড়ব। তো স্টেট ডায়াগ্রামটাকে ভালো করে অবজার্ভ করো, স্টেট ডায়াগ্রামটাকে ভালো করে অবজার্ভ করো। দেখো কিছু মিল খুঁজে পাবে। একটা প্রসেস কিভাবে তার শুরু থেকে, তার ক্রিয়েট হওয়া থেকে শুরু করে আপ টু টার্মিনেট হওয়া পর্যন্ত কতগুলো ফেজের মাধ্যমে সে যায়, তাকেই তো বলা হয় প্রসেস স্টেট। মানে বেসিক্যালি আমরা বলতে পারি লাইফ সাইকেল অফ এ প্রসেস, তাই না? ঘুরিয়ে বললে বলা যায় লাইফ সাইকেল অফ এ প্রসেস, লাইফ সাইকেল অফ আ প্রসেস, লাইফ সাইকেল অফ আ প্রসেস। তো লাইফ সাইকেল অফ এ প্রসেসকে আমরা কিছু স্টেটে ডিভাইড করতে পারি।
আর সেই স্টেটগুলোকে যেমন নিউ একটা স্টেট, রেডি একটা স্টেট, রানিং একটা স্টেট, ওয়েটিং আর হচ্ছে টার্মিনেটেড। কাকে আমরা নিউ স্টেট বলি? না, একটা প্রসেসকে আমরা তখনই বলতে পারি যে আমার প্রসেসটা নিউ স্টেটে আছে যদি আমার সেকেন্ডারি মেমোরিতে কোনো একটা প্রোগ্রাম প্রেজেন্ট থাকে আর তাকে হয়তো আমরা এখন ইনিশিয়েট করছি এক্সিকিউশনের জন্য, তাকে বলছি তোমাকে এবার এক্সিকিউশন হতে হবে। বা যখন কোনো প্রসেসকে আমরা ক্রিয়েট করি কিন্তু এখনো এক্সিকিউটেবল প্রসেসের মধ্যে তাকে আমরা এখন হয়তো অ্যাডমিট করিনি, তখন সেই প্রসেসটাকে আমরা বলতে পারি যে আমার সেই প্রসেসটা নিউ স্টেটে আছে। মানে একটা প্রসেসকে আমি যখন তৈরি করছি, যখন প্রসেসটা আমার ক্রিয়েট হয়ে গেছে, তাকে বলছি নিউ স্টেট। কিন্তু তাকে আমি এখন এক্সিকিউশনের মধ্যে কিন্তু এখন ফেলছি না, জাস্ট ইনিশিয়েট করেছি। প্রসেস তৈরি হওয়া মানে হচ্ছে তাকে এক্সিকিউশন হতেই হবে কোনো না কোনো সময়, জাস্ট ইনিশিয়েট করছি। আর প্রসেসটা আমার কিন্তু ক্রিয়েট হয় সেকেন্ডারি মেমোরিতে, তারপর তাকে আমাকে এক্সিকিউশনের জন্য তাকে আমাকে মেন মেমোরিতে নিয়ে আসতে হয়, কারণ সিপিইউ মেন মেমোরি অ্যাক্সেস করতে পারে। এবার সেকেন্ডটা হচ্ছে আমার রেডি স্টেট। তাহলে আমরা এখন একটা প্রসেসকে আমরা ক্রিয়েট করলাম নিউ স্টেটে, সেই প্রসেসটাকে আমরা এখন অ্যাডমিট করলাম রেডি স্টেটে, তাকে আমি এখন অ্যাডমিট করে দিলাম। কোথায়? না, রেডি স্টেটে। তার মানে রেডি স্টেট কি বলছে যে একটা প্রসেসকে আমি নিউ স্টেট থেকে রেডি স্টেটে আমি কি করছি? মুভ করিয়ে দিচ্ছি। আমি তো মুভ করালাম, মুভ করিয়ে দিলাম। তার মানে সেই প্রসেসটাকে আমি হার্ড ডিস্ক থেকে মেন মেমোরিতে লোড করে দিলাম আর তাকে বললাম যে তুমি এখন রেডি ফর এক্সিকিউশন। তোমাকে যখন তখন কিন্তু সিপিইউ তোমাকে এক্সিকিউশন করতে পারে, ইউ আর রেডি ফর এক্সিকিউশন। তাহলে যে প্রসেসগুলো নিউ স্টেট থেকে রেডি স্টেটে আসে সেই প্রসেসগুলো কিন্তু বেসিক্যালি রেডি ফর দ্য এক্সিকিউশন। আর একটা প্রসেস যতক্ষণ সে থাকে রেডি স্টেটে সেখানে কিন্তু তাকে ওয়েট করতে হয়। আর সে কতক্ষণ পর্যন্ত ওয়েট করছে? না, হয়তো সেই সময় হয়তো প্রসেসর অন্য কোনো প্রসেসকে নিয়ে হয়তো এক্সিকিউশন করছে বলে তাকে ওয়েট করতে হচ্ছে। তাহলে যদি কোনো প্রসেসকে আমি নিউ স্টেট থেকে রেডি স্টেটে নিয়ে আসি, তার মানে এটা নয় যে তাকে সঙ্গে সঙ্গে সিপিইউ এক্সিকিউট করে ফেলবে, তাকে কিন্তু সেখানে ওয়েট করতে হতে পারে। তাহলে আমার মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে কিন্তু অনেকগুলো প্রসেস একটা রেডি স্টেটে কিন্তু ওয়েট করে। ধরে নাও হয়তো আমার 5টা প্রসেস আছে, সেই 5টা প্রসেস কিন্তু এখন হয়তো রেডি স্টেটে তোমার ওয়েট করছে। হয়তো P1 প্রথমে আছে, তারপরে হয়তো P2 আছে, তারপরে P3 আছে, তারপরে P4 আছে, তারপরে ধরো P5 আছে। দ্যাট ইজ দ্য রেডি স্টেট। তাহলে ওয়েটিং ফর এক্সিকিউশন, ওয়েটিং ফর এক্সিকিউশন তাকে আমরা বলছি রেডি স্টেট। তখন কিন্তু হার্ড ডিস্ক থেকে আমার সেই প্রসেসটা কোথায় আসে? মেন মেমোরিতে আসে। এবার হার্ড ডিস্ক থেকে সেই প্রসেসটাকে মেন মেমোরিতে নিয়ে আসার জন্য কিন্তু একজন লোক বসে আছে, সে কিন্তু সেই কাজটা করে, তার নাম হচ্ছে শিডিউলার। তার কনসেপ্ট আমরা পরে আসছি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ শিডিউলার, আর শিডিউলার কি কাজ করে। ওকে, সেটা আমরা পরে আসছি সেই কনসেপ্টটা। আমরা এখন তো আমরা জানলাম যে হোয়াট ইজ রেডি স্টেট। নেক্সট হচ্ছে রানিং। রানিং মানে বুঝতেই পারছি যে একটা প্রসেস রানিং স্টেটে যখন আসে তার মানে সেই প্রসেসটা এখন রেডি স্টেট থেকে রান স্টেটে তাকে মুভ করানো হয়। তার মানে তাকে কিন্তু আমরা অ্যাসাইন করছি সিপিইউ কে এক্সিকিউশনের জন্য। তাহলে রানিং স্টেটে কিন্তু সেই প্রসেসটা আমার এক্সিকিউশন হচ্ছে, তাকে আমরা বলছি রানিং স্টেট। এবার ধরে নাও সেই প্রসেসটার হয়তো সাকসেসফুলি এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, তখন সেই প্রসেসটাকে আমাকে টার্মিনেট করতে হবে। কারণ তাকে আমি তৈরি করেছি, তাকে আমি হার্ড ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে এসেছি, তাকে আমি রানিং স্টেটে পাঠিয়েছি সিপিইউর কাছে, তার এক্সিকিউশন ওভার, তাকে আমি এখন কি করলাম? তাকে আমি সাকসেসফুলি এখন টার্মিনেট করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার একটা সাইকেল কমপ্লিট হলো, যে নিউ, রেডি, রানিং, টার্মিনেটেড। এবার এই রানিং টার্মিনেট তো বুঝতে পারলাম যে টার্মিনেট স্টেটে আমার রান স্টেট থেকে আমি তাকে টার্মিনেট স্টেটে পাঠাই কখন? না, যখন আমার এক্সিকিউশন যখন আমার কমপ্লিট হয়ে যায়। এবার হচ্ছে ওয়েটিং স্টেট বা ব্লক স্টেটও বলা হয় এটাকে ওয়েটিং স্টেটও বলা হয়, আবার এটাকে বলা হয় ব্লক স্টেট। কখন একটা প্রসেসকে আমরা ব্লক স্টেটে পাঠাই বা ওয়েটিং স্টেটে আমরা পাঠাই? তাহলে আমাকে ধরে নাও একটা কোনো প্রসেস পি, তাকে হয়তো সিপিইউ এক্সিকিউশন করছিল, তার কিন্তু এক্সিকিউশন হচ্ছে, চলছে।
এবার সেই প্রসেসটার হয়তো কোনো ইনপুট আউটপুট অপারেশনের প্রয়োজন হয়েছে। তাহলে যে সময়ে আমি ধরলাম যে প্রসেস পি তার সিপিইউর এক্সিকিউশন টাইমটা হচ্ছে 5 মিলি সেকেন্ড, আর তার ইনপুট আউটপুট অপারেশনের প্রয়োজন ধরে নাও হয়তো বললাম 4 মিলি সেকেন্ড। তাহলে এখন সিপিইউ তাকে কিন্তু প্রসেস পি কে সিপিইউ কিন্তু 5 মিলি সেকেন্ড টাইম দিয়ে ফেলেছে, তাকে কিন্তু 5 মিলি সেকেন্ড টাইম দিয়ে ফেলেছে, বা তাকে হয়তো 2 মিলি সেকেন্ড টাইম দিয়েছে তাকে প্রসেস পি কে। তার এখনো 3 মিলি সেকেন্ড টাইম বাকি আছে এক্সিকিউশন হওয়া। এবার 2 মিলি সেকেন্ড পরে হয়তো প্রসেস পিটার তার ইনপুট আউটপুট অপারেশন করার প্রয়োজন পড়ে গেছে। তখন সিপিইউ তাকে বলবে যে তুমি তাহলে এই ফাঁকে বা এই সময়ে তুমি এখন ওয়েটিং স্টেটে যাও, যেখানে থেকে তুমি তোমার আইও ইনপুট আউটপুট যে অপারেশন গুলো আছে তুমি সেই অপারেশন গুলোকে কমপ্লিট করো। তখন সেই প্রসেসটা কিন্তু রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে চলে আসবে, দিয়ে এসে সেখান থেকে তার ইনপুট আউটপুট অপারেশন গুলোকে কমপ্লিট করলো। আফটার কমপ্লিশন তার সমস্ত ইনপুট আউটপুট অপারেশন যখন কমপ্লিশন হয়ে গেল তখন সে কিন্তু আবার গিয়ে লাইন দিচ্ছে কোথায় না রেডি কিউতে বা রেডি স্টেটে, যাতে সিপিইউ তাকে পরের বার তাকে যাতে আবার সার্ভিস দেয়, কারণ তারও তো এখনো 3 মিলি সেকেন্ড টাইমটা বাকি আছে। সেই 3 মিলি সেকেন্ড টাইম পাওয়ার জন্য সে কিন্তু আবার লাইন দিচ্ছে কোথায় না রেডি কিউতে বা রেডি স্টেটে। তারপর সিপিইউ তাকে তার যখন টার্ন আসছে তখন সেই টার্নে তাকে আবার সিপিইউ তাকে আবার এক্সিকিউট করে তার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল, তাকে আমরা কি করলাম না টার্মিনেশনে তাকে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে যে ওয়েটিংটা করছে একটা প্রসেস বা যে ওয়েট করছে কার জন্য না কোনো ইভেন্ট অকারের জন্য বা কোনো ইনপুট আউটপুট অপারেশনের জন্য, তার জন্য এখানে বলা হয় আইও অর ইভেন্ট ওয়েট, যে কোনো ইনপুট আউটপুট অপারেশন বা কোনো ইভেন্টের জন্য কিন্তু তারা ওয়েট করছে, সেই প্রসেসটা ওয়েট করছে। আর আফটার কমপ্লিশন অফ দ্য ইনপুট আউটপুট অপারেশন বা আফটার কমপ্লিশন অফ দ্য ইভেন্ট সেই প্রসেসটা কিন্তু আমার ওয়েটিং স্টেট থেকে তোমার কোথায় আসছে না রেডি স্টেটে আসছে। তারপর সে আবার সিপিইউ কাছ থেকে আবার সার্ভিস পাচ্ছে আস্তে আস্তে। এখানে বলছি ব্লক স্টেট বা ওয়েটিং স্টেট। ওকে, তাহলে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার যে আমার এই 5টা স্টেটে কি কি কাজ হয়। তারপরে তো এই বাকি স্টেটগুলোতে আমরা আসবো আস্তে আস্তে। এই 5টা স্টেটে কি কাজ হয় এটা ক্লিয়ার সবার কাছে? যেমন কিরকম হয় যেমন বুঝতে পারো, তোমার ধরে নাও তুমি একটা প্রোগ্রাম লিখেছো, সি দিয়ে তুমি একটা প্রোগ্রাম লিখেছো, সি প্রোগ্রামিং দিয়ে তুমি সি দিয়ে একটা কোনো প্রোগ্রাম লিখেছো। তো তোমার সেই প্রোগ্রামের মধ্যে ধরে নাও একটা সময় থাকে না যে এন্টার 2 নাম্বার থাকে, তো সেই সময় তুমি তো ইনপুট নিচ্ছ, তাই না? ইয়েস অর নো? তাহলে ওই প্রিন্টএফ স্ক্যানএফ যখন থাকে তোমার প্রোগ্রামে, তখন তুমি ধরলাম যে ওই প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনসটাকে এক্সিকিউট করতে হয় তোমার ধরে নাও হয়তো 2 সেকেন্ড বা 2 মিলি সেকেন্ড টাইম লাগে। তাহলে সেই সময় তোমার সিপিইউ তো কোনো কাজ নেই। যখন তোমার প্রোগ্রাম যখন ইনপুট নিচ্ছে ইউজারের থেকে, তখন তাকে তো আমরা একটা ইনপুট আউটপুট অপারেশন বলতে পারি। তো সেই সময় তো সিপিইউর কোনো কাজ নেই। তাহলে সিপিইউ সেই টাইমটা কিন্তু নষ্ট করবে না, সে তখন বলছে যে তুমি এই সময় গিয়ে তুমি ইনপুট আউটপুট অপারেশন করে এসো, আর আমি ততক্ষণ নেক্সট যে প্রসেসটা আমার রেডি কিউতে স্টোর করা আছে, যে ওয়েট করছি রেডি কিউতে, তাকে আমি সার্ভিস দিই। তাকে কিন্তু আমরা আইডল বসিয়ে রাখতে পারি না, আর সে কিন্তু আইডল বসে থাকে না প্রসেসর। তো তাকে আমরা বলছি ইনপুট আউটপুট অপারেশন বা আইও কমপ্লিশন বা আইও ইভেন্ট, তাকে বলা হয় আইও ইভেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমার বেসিক প্রসেস স্টেট একদম। যদি আমরা সিম্পলের উপরে করতে চাই তাহলে আমরা এইটুকু পার্ট আমরা 5টা এই ডায়াগ্রামটাকে ড্র করব, ড্র করে ওই প্রত্যেকটা স্টেটের আমরা একটা করে হেডিং দিয়ে সেই স্টেটে কি কাজ হচ্ছে সেই কাজগুলোকে আমরা জাস্ট বলবো। এবার যদি একটু ডিটেলসে আমরা আসতে চাই যে আরো কি কি ধরনের স্টেট রয়েছে, আমাদের যে ডায়াগ্রামটা দেখো আছে এখানে, দেখো তুমি যদি এই পার্টটাকে তুমি যদি বাদ দিয়ে দাও এখান থেকে, দেখো এই পার্টটাকে তুমি এখান থেকে বাদ দিয়ে দাও, দেখো তোমাদের আমি যে উপরে যে ডায়াগ্রামটা করেছি দেখো সেটাই আছে, তাই না? তাই তো? এস অর নো? দেখো আমি এই পার্টটাকে বাদ দিলাম এখান থেকে। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে এটা সেম ডায়াগ্রাম থাকছে। তাহলে এটা আমার অ্যাডিশনাল পার্ট। আমি এখানে তোমার দুটো স্টেটকে অ্যাড করেছি, একটা তোমার হচ্ছে সাসপেন্ড ওয়েট, আর একটা তোমার হচ্ছে সাসপেন্ড রেডি। এই দুটো স্টেট আমি এখানে অ্যাড করেছি, একটা সাসপেন্ড ওয়েট, একটা তোমার হচ্ছে সাসপেন্ড রেডি। ওকে, তো এই দুটো স্টেট আমরা আরেকটু এক্সপ্লেন করতে যাব। তাহলে আমরা আরেকটু স্টেট ডায়াগ্রামটা ডিটেইলসে একটু পড়ার চেষ্টা করছি, আর কিছু না। আমি যেটা বললাম সেটা কিন্তু সাফিসিয়েন্ট, কিন্তু আমরা একটু যদি ডিটেইলস যদি আমরা চাই তাহলে আমরা কিন্তু এইটাকে আমরা দেখতে পাই।
তো এখানে আরো ক্লিয়ারলি ডিফাইন করা আছে প্রসেস স্টেটটাকে, নিউ, তারপরে রেডি, তার থেকে আবার ধরো রানিং বা রান বলতে পারি, এটাকে আমরা রান বা রানিং একই কনসেপ্ট। তারপরে কমপ্লিশনের পর তাকে আমরা টার্মিনেট করে দিচ্ছি। তার যদি কোনো আইও রিকোয়েস্ট আসে তখন সেই আইও রিকোয়েস্টকে হ্যান্ডেল করার জন্য বা ইনপুট আউটপুট অপারেশন করার জন্য তাকে আমরা ওয়েট বা ব্লক সেটে ফেলছি। আর সেখানে আইও কমপ্লিশন হওয়ার পর সে কিন্তু আবার গিয়ে রেডি কিউতে গিয়ে স্টোর হচ্ছে ফার্দার আবার সিপিইউ কাছ থেকে সার্ভিস পাওয়ার জন্য। আর এই রেডি স্টেট থেকে রানিং স্টেটে তোমার পাঠানোর জন্য যে প্রোগ্রামটা কাজ করে তার নাম হচ্ছে শিডিউলার বা ডিসপ্যাচার। তো আমরা শিডিউলার ডিসপ্যাচারের কনসেপ্ট আমরা পড়বো, তার কনসেপ্ট আমরা পড়বো। এবার ধরে নাও আমরা আর দুটো স্টেটকে এখানে ডিসকাস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে সাসপেন্ড ওয়েট। সাসপেন্ড ওয়েটের আগে আমরা সাসপেন্ড রেডি স্টেটটা, আগে সাসপেন্ড ওয়েটটা করতে হবে, না হলে আমরা সাসপেন্ড রেডিটা আমরা বুঝতে পারবো না। ধরে নাও আমার ওয়েটিং স্টেট থেকে কোনো প্রসেসকে আমরা সাসপেন্ড ওয়েট স্টেটে পাঠাই। দেখো এটা, দেখো আমার একটা ফ্লো রয়েছে, দেখো এটা, দেখো তোমার এখানে দেখো একটা তোমার ডিরেকশন রয়েছে যে ওয়েট স্টেট থেকে আমার দেখো তোমার আসছে সাসপেন্ড ওয়েট স্টেটে। তাহলে একটা প্রসেসকে আমরা ওয়েটিং স্টেট থেকে তাকে আমি সাসপেন্ড ওয়েট স্টেটে আমি পাঠাচ্ছি। ওকে, কেন? তার কারণটা হচ্ছে যে যখন ধরে নাও আমার অনেকগুলো প্রসেস হয়তো কাজ করছে, বা আমার এই প্রসেস স্টেট ডায়াগ্রামে ধরে নাও হয়তো অনেকগুলো প্রসেস এখন কাজ করছে। এবার একটা কোনো হায়ার কোনো প্রায়োরিটি কোনো প্রসেস হয়তো তোমার চলে এসছে, কিন্তু সেই প্রসেসটাকে তো আমাকে এক্সিকিউট করাতেই হবে সিপিইউ কে দিয়ে, তার তো হায়ার প্রায়োরিটি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার মেন মেমোরিটা এখন ফুল হয়ে গেছে। তাহলে কোন একটা লোয়ার প্রায়োরিটি প্রসেসকে আমাকে ওয়েটিং স্টেট থেকে সাসপেন্ড ওয়েট স্টেটে আমাকে রাখতে হবে। তখন সেই প্রসেসটাকে যা লোয়ার প্রায়োরিটি তাকে আমি ওয়েটিং স্টেট থেকে তাকে আমি সাসপেন্ড ওয়েট স্টেটে তাকে আমি পাঠিয়ে দিলাম, দিয়ে আমি রেডি কিউতে একটা নতুন ব্লক তৈরি করছি বা একটা ফ্রি ব্লক তৈরি করছি যেখানে আমার হায়ার প্রায়োরিটি প্রসেসটা তোমার সেখানে গিয়ে থাকতে পারে। এবার আমার রিসোর্স গুলো যখন আমার অ্যাভেলেবেল হয়ে গেল তখন সেই প্রসেসটাকে আমি আবার পাঠিয়ে দিচ্ছি তোমার সাসপেন্ড রেডি স্টেটে। যে আমার ধরে নাও হয়তো সেই প্রসেসটার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, যেটা হায়ার প্রায়োরিটি প্রসেস ছিল, তো তাকে আমি আবার ধরে নাও তখন তার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তাকে আমি কি করছি না সেই প্রসেসটাকে আমার সাসপেন্ড ওয়েট স্টেট থেকে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি সাসপেন্ড রেডি স্টেট। এবার এই সাসপেন্ড রেডি স্টেট থেকে তাকে আমরা কি কোথায় পাঠাচ্ছি না আমার যে অ্যাকচুয়াল যে রেডি স্টেটটা আছে সেখানে পাঠিয়ে আবার সিপিইউ কে দিয়ে তাকে আমি এক্সিকিউশন করাচ্ছি। তাহলে একটা প্রসেস যখন হায়ার প্রায়োরিটি যখন কোনো প্রসেস আসে তখন আমি ওয়েটিং স্টেট থেকে কোনো লোয়ার প্রায়োরিটি কোনো প্রসেসকে আমরা সাসপেন্ড করে আমরা সাসপেন্ড ওয়েট স্টেটে আমরা পাঠাই, যেখানে সে কিছুক্ষণ ওয়েট করে। আর যে সময় সে ওয়েট করছে সাসপেন্ড ওয়েট স্টেটে সেই সময় হয়তো আমার সেই হায়ার প্রায়োরিটি প্রসেসটা তোমার হয়তো এক্সিকিউশন কমপ্লিট করে নিচ্ছে, তখন আমি সেই প্রসেসটাকে আবার পাঠাই সাসপেন্ড রেডি স্টেটে। আর সাসপেন্ড রেডি স্টেট থেকে তাকে আমি আবার রিজিউম করে তোমার পাঠাচ্ছি কোথায় না রেডি স্টেটে। তারপর সে আবার সিপিইউ কাছ থেকে সার্ভিস পাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের সাসপেন্ড ওয়েট আর সাসপেন্ড রেডির কাজ। তাহলে সাসপেন্ড রেডি তার মানে কি বলছে যে একটা প্রসেসকে আমি রেডি স্টেট থেকে সাসপেন্ড রেডি স্টেটে তোমার মুভ করালাম যখন কোনো হায়ার প্রসেস যখন আসলো, তাই তো। আর সাসপেন্ড ওয়েটটা কি বলছে না একটা প্রসেস তোমার মুভ করছে আমার ওয়েটিং স্টেট থেকে সাসপেন্ড ওয়েট স্টেটে যখন কোনো একটা হায়ার প্রসেস এক্সিকিউট করছে কিন্তু মেন মেমোরিটা ফুল আছে। তাহলে আমার রিসোর্স যখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তখন সেই প্রসেসটাকে আমি আবার কিন্তু পাঠিয়ে দিচ্ছি সাসপেন্ড ওয়েট স্টেট থেকে সাসপেন্ড রেডি স্টেটে। মানে এতক্ষণ সে সাসপেন্ড ছিল, সে ওয়েট করছিল, এখন সেই সাসপেন্ডেড যে প্রসেসটা সে কিন্তু এখন রেডি হয়ে গেছে, তাকে আমি আবার রিজিউম করে তাকে কিন্তু আমি অ্যাকচুয়াল যে আমার যে রেডি স্টেট আমি সেখানে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাসপেন্ড ওয়েট স্টেট আর এটা হচ্ছে আমাদের সাসপেন্ড রেডি স্টেট। তাহলে আমার যখনই এটা তখনই তোমার অ্যাপ্লিকেবল যখন আমার কোনো প্রসেস যখন অ্যারাইভ করে সিস্টেমে যার হয়তো সবথেকে হায়ার প্রায়োরিটি, তখন তার জন্য কিন্তু আমাদের এই দুটো অ্যাবস্ট্রাকশন কিন্তু আমরা এখানে দেখলাম। এই দুটো অ্যাবস্ট্রাকশন কিন্তু ওখানে থাকে না, এটা কিন্তু আমার বেসিক্যালি আমাদের এখানে রয়েছে। এখানে কিন্তু এটাকে হাইড করে রাখা আছে আর কিছু না। আমার কোনো হায়ার প্রায়োরিটি যখন কোনো প্রসেস আসে তখনই কিন্তু আমরা সেই প্রসেসটাকে ওয়েটিং স্টেট থেকে আমরা সাসপেন্ড ওয়েট স্টেটে রাখি। আর আফটার কমপ্লিশন অফ দা তার ইনপুট আউটপুট যখন কমপ্লিশন হয়ে যায় তাকে নিয়ে আমি আবার রাখছি সাসপেন্ডেড ওয়েট স্টেট রেডি স্টেট। তারপর সেখান থেকে তাকে রিজিউম করে আমি পাঠাচ্ছি তোমার রেডি স্টেটে, যেখান থেকে সে আবার এক্সিকিউশন হয়ে কমপ্লিট করতে পারছে তার এক্সিকিউশনটা।
না, আমি তো রান থেকে তো আমি তো আসছি ওই স্টেটে, সেই প্রসেসটা আমার এক্সিকিউশন করছিল, তার ইনপুট আউটপুট অপারেশনের প্রয়োজন পড়েছে, তাকে আমি পাঠিয়েছি তোমার ওয়েটিং স্টেটে। সে এখন ওয়েটিং স্টেটে তোমার বসে বসে তোমার ধরো ইনপুট আউটপুট অপারেশন করছে। সেই সময় ধরো নাও একটা কোনো হয়তো একটা কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস আসলো, আমার ধরো এখন তখন ধরো ওয়েটিং স্টেটটা তোমার ধরো ফুল আছে, বা আমার এই ওয়েটিং কিউটা ধরো ফুল আছে। তো স্টেট তো ফুল হয় না, তোমার কিউটা ফুল হয়। এই ওয়েটিং স্টেটটাকে তোমার মেনটেন করে হচ্ছে ওয়েটিং কিউ, রেডি স্টেটটাকে তোমার মেনটেন করে রেডি কিউ, যে তোমার ফার্স্ট ইন ফার্স্ট আউট যে অর্ডারটা মেনটেন করে তার কাজ করে। তাহলে সেই প্রসেসটাকে আমি রাখার কোনো জায়গা পাচ্ছি না মেন মেমোরিতে, আমি না পাচ্ছি তাকে এখানে রাখতে, না পাচ্ছি তাকে ওয়েটিং স্টেটে রাখতে, সব আমার ফুল হয়ে আছে। তখন কি করলাম, এই ওয়েটিং স্টেট থেকে একটা লোয়ার প্রায়োরিটি কোনো প্রসেসকে আমি মুভ করে দিলাম সাসপেন্ডেড ওয়েট স্টেট, যে তার যে রুমটা ফাঁকা হয়ে গেল সেই জায়গায় কিন্তু আমি হায়ার প্রায়োরিটি প্রসেসটাকে আমি রেখে তাকে আমি রেডি স্টেটে মুভ করলাম, তারপর তাকে সিপিইউ কে দিয়ে এক্সিকিউশন করালাম। ওকে, আর এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম। না ধরে নাও আমার চারটে প্রসেস আছে, P1, P2, P3 আর P4, চারটে প্রসেসকে হয়তো সিপিইউ এক্সিকিউশন করছে। আর এই চারটে প্রসেস ধরে নাও তোমার এখানে রেডি কিউ তোমার ধরে নাও স্টোর করা আছে এরকম ভাবে P1, P2, P3, P4। দেখো P1 প্রথমে আছে মানে P1 ফার্স্ট সার্ভিস পাবে, তারপরে P2, তারপরে P3, তারপরে P4। আমি ধরলাম যে P1 এর তোমার টাইম কোয়ান্টাম তোমার হচ্ছে ধরে নাও 2 মিলি সেকেন্ড করে সবাইকে তোমার টাইম দেবে সিপিইউ, ঠিক করেছে, বা ইউজিং রাউন্ড রবিং শিডিউলিং। P2 কে তোমার ধরো 2 সেকেন্ড টাইম দেবে, P3 কে তোমার 2 সেকেন্ড টাইম দেবে, বা P4 কে তোমার 2 সেকেন্ড টাইম দেবে। ওকে, এবার তাহলে সিপিইউ এখন প্রথমে P1 কে নিয়ে কাজ করছে। P1 কে যখনই তোমার 2 সেকেন্ড টাইম দেওয়া হয়ে গেল, তখন P1 কে বলছে তোমার টাইমটা ওভার, তোমার টাইমটা দেওয়া হয়ে গেছে, তুমি আবার বেরিয়ে যাও এখান থেকে। তাকে তোমার পাঠিয়ে দিল কোথায়, না রেডি কিউতে। আবার সে কিন্তু গিয়ে আবার তোমার লাইন দিচ্ছে P4 এর পিছনে, বোঝা গেল? তারপর তোমার P2 আসছে, P2 কে 2 সেকেন্ড টাইম দেওয়ার পর P2 কে বলছে তুমি আবার বেরিয়ে যাও, তাকে আবার তোমার পাঠিয়ে দিয়ে তোমার হচ্ছে P1 এর পিছনে। যদি P2 যদি আরো টাইম লাগে তাহলে সে কিন্তু ওয়েট করবে, আর যদি 2 সেকেন্ড টাইম নিয়ে তোমার কমপ্লিট হওয়ার পর যদি সে কমপ্লিশন হয়ে যায়, তাহলে সে তোমার কমপ্লিশন করে তোমার টার্মিনেট করে বেরিয়ে যাবে। তাহলে আমার একটা প্রসেসের যখন টাইম কোয়ান্টাম যখন তার ওভার হয়ে যাচ্ছে, তখন তাকে কিন্তু আবার রানিং স্টেট থেকে তাকে কোথায় সেন্ড করা হচ্ছে, না রেডি স্টেটে। তারপর সেই রেডি স্টেট থেকে ধরে বা ধরো হয়তো প্রসেস P1 টা এখন রেডি, তাকে এক্সিকিউশন করতে হবে, ফর এক্সাম্পল অন্য কোনো একটা এক্সাম্পল বলছি। তো তখন তাকে তোমার ধরো শিডিউলার বা ডিসপ্যাচার কি করে, না এই রেডি কিউ থেকে তাকে পাঠায় রানিং স্টেটে বা রানিং সিপিইউর কাছে। তো সেই কাজটা কিন্তু করছে আমার শিডিউলার বা ডিসপ্যাচার। তাহলে আমার এখানে এই শিডিউল বা ডিসপ্যাচটা কেন দেওয়া আছে বলে আমি কথাটা বললাম, বা আমার এখানে প্রায়োরিটি বা টাইম কোয়ান্টাম দেওয়া আছে কেন তার জন্য বললাম। ওকে, তাহলে টাইম কোয়ান্টাম ওভার হয়ে গেলে কিন্তু সিপিইউ তাকে আর এক্সিকিউশন করবে না, তাকে কিন্তু আবার ওয়েট করতে হবে রেডি কিউতে যতক্ষণ না তার আবার টার্ন আসছে। কারণ আমার কিউ যখন মেনটেন করছি আমরা, তখন সেখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমার এই প্রিন্সিপালটা ফলো হবে, বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা আমরা ফলো করা হবে। তাহলে যে প্রথমে আছে তাকে কিন্তু ফার্স্ট সার্ভিস দেওয়া হবে, তাকে কিন্তু সিপিইউ ফার্স্ট সার্ভিস দেবে। তো এই হচ্ছে আমাদের প্রসেস স্টেট বা প্রসেস স্টেট ডায়াগ্রাম। সবাই বুঝতে পারলে প্রসেস স্টেট ডায়াগ্রাম? সবাই বুঝতে পেরেছো? আমি যেটা এখানে আমি কিছু এক্সট্রা বললাম, এই এক্সট্রা তোমার যদি মনে হয় যে এক্সট্রা পার্টটা বুঝতে অসুবিধা হচ্ছে, এক্সট্রা পার্টটাকে বোঝার দরকার নেই, তোমরা এই পার্টটাকে বোঝো, এটাকে যেভাবে বলেছি সেটাকে বোঝার চেষ্টা করো, তাহলেও হবে। বলো কি বলছিলে? হ্যাঁ, নিউ থেকে তোমার রেডি আসছে, তারপরে তোমার ধরো সাসপেন্ডে রেডিতে আসছে। তুমি এটাকে আবার সেরকম কেস কনসিডার করো যে ধরে নাও হয়তো আমার 5টা প্রসেস তোমার ধরে নাও হয়তো রেডি কিউতে আছে, আমার তো কিউতে ক্যাপাসিটি আছে, আমি ধরো 5টার বেশি হয়তো প্রসেসকে কিউতে রাখতে পারবো না। তাহলে এখন 5টা প্রসেস তোমার কিউতে আছে। এবার P1, P2, P3, P4, P5 সাপোজ। এবার P6 ধরনের একটা প্রসেস এসছে যার সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি, তো তাকে তোমাকে ফার্স্ট সার্ভিস দিতেই হবে। তখন অপারেটিং সিস্টেম দেখে যে এই যে 5টা প্রসেস যে আমার রেডি কিউতে রয়েছে, যারা এখন রেডি ফর এক্সিকিউশন, তাদের মধ্যে কোনটা সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি, তাকে সেই প্রসেসটাকে তোমার রেডি কিউ থেকে বের করে কোথায় দেওয়া হয়, তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এখন এক্সিকিউশন থেকে তাকে তোমার নিয়ে এসে কোথায় রাখা হচ্ছে, না সাসপেন্ডেড রেডি কিউতে। ওকে, তাহলে সে কিন্তু এখন সাসপেন্ড রেডি কিউ থেকে সে কিন্তু এখন ওয়েট করছে।
যখনই প্রসেস P6 এ যখন এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, তাহলে সে আর রেডি কিউতে নেই, সে এখন রানিং স্টেটে কমপ্লিট হয়ে সে এখন টার্মিনেট করে গেছে। তখন সেই সাসপেন্ড রেডি স্টেট থেকে সেই প্রসেসটাকে আবার কি করা হচ্ছে, রিজিউম করা হচ্ছে। রিজিউম করে তাকে আবার কিন্তু যাকে তোমার রিমুভ করা হয়েছিল রেডি কিউ থেকে, তাকে আবার কিন্তু তোমার রেডি কিউর মধ্যে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, যাতে সে পরে এবার আবার সিপিইউর কাছ থেকে সার্ভিস পায়। তার জন্যই কিন্তু আমার রেডি স্টেট থেকে তোমার সাসপেন্ড রেডিতে তোমার একটা সাসপেন্ড বলে দেখো একটা এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে, যার থ্রু দিয়ে তাকে আমরা কিন্তু সাসপেন্ড রেডি স্টেটে আমরা নিয়ে আসতে পারছি। আর তাকে যখন ব্যাক করছি তখন তার নামটা হচ্ছে রিজিউম, তাকে আমরা রিজিউম করে আবার তাকে ব্যাক করে নিচ্ছি রেডি কিউতে। ওকে, আবার সেরকমও কনসেপ্ট যে আমার ধরো না 5টা প্রসেস ধরো না তোমার ওয়েটিং কিউতে আছে, এবার আর একটা কোনো ইম্পর্টেন্ট প্রসেস ধরো না তারা হয়তো এখনই ইনপুট আউটপুট অপারেশনের প্রয়োজন, তাহলে এই 5টা প্রসেস থেকে আমাকে কোনো একটা প্রসেসকে এখন সরাতে হবে। সেই কারেন্ট যে প্রসেসটা এসছে যার সব থেকে এখনই যার দরকার ইনপুট আউটপুট অপারেশন, তাকে আমাকে রাখতে হবে। তখন যার সব থেকে লোয়ার প্রায়োরিটি তাকে আমরা ওয়েটিং স্টেট থেকে তাকে আমরা সাসপেন্ড করে রাখি সাসপেন্ডেড ওয়েটে। আর যখন সেই প্রসেসটা আমার ইনপুট আউটপুট অপারেশন যখন কমপ্লিট হয়ে যায়, সেই কারেন্ট প্রসেসটার তাকে আমরা তোমার পাঠিয়ে দিচ্ছি রেডি কিউতে, সে এখন এক্সিকিউশন হবে। আর সেই সময় কিন্তু দেখো সাসপেন্ড ওয়েট যে স্টেট থেকে আমরা আবার সেই প্রসেসটা দেখো আমরা সরিয়ে দিয়েছিলাম ওয়েটিং স্টেট থেকে, তাকে আমরা আবার রিজিউম করে কিন্তু ব্যাকে ফিরিয়ে নিয়ে আসছি। তার জন্য আমার ওয়েট থেকে তোমার সাসপেন্ড ওয়েট, তার সাসপেন্ড আর তার রিজিউম রয়েছে, আর আমার রেডি থেকে তোমার দেখো সাসপেন্ড রয়েছে আর দেখো রিজিউম রয়েছে। ওকে, বোঝা যাচ্ছে? না, আমি এখানে সার্কুলার কিউ বলবো না, আমি এখানে তোমার 3টে ডিফারেন্ট কিউর কথা বলছি। একটা রেডি কিউ বলছি যেটা তোমার রেডি স্টেটটাকে মেইনটেইন করছে, একটা ওয়েটিং কিউ বলছি যে তোমার আমার ওয়েট স্টেটটাকে মেইনটেইন করছে, ঠিক আছে। আর সাসপেন্ড ওয়েট যেখানে করছে তার জন্য তোমার একটা সাসপেন্ডেড একটা ওয়েটিং কিউ আছে যেখানে তোমার একটা ওয়েট করছে। আবার সাসপেন্ড রেডি স্টেট সেখানে কিন্তু একটা কিউকে মেইনটেইন করা হচ্ছে। এটা কিন্তু কোনো সার্কুলার কিউ নয়, আমার কিন্তু তোমার ডিফারেন্ট কিউ গুলো এখানে মেইনটেইন করা হচ্ছে। ওকে, কোনটা? হ্যাঁ, আমার তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তোমার তো ফলো করছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। হ্যাঁ, তা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমার তো কিউর তো প্রপার্টি, সার্কুলার কিউ তো আমার তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো ইউজ করে অবশ্যই, তাই না? তা আমি এখানে সার্কুলার কিউ তো আমার দরকার নেই, আমার যে ফ্রন্ট বা রিয়ারে আসবে তা তো নয়। আমি তো প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাক্টিভিটি গুলোকে পারফর্ম করতে আমি ডিফারেন্ট কিউ ইউজ করছি। সেই কিউর যা ক্যাপাসিটি তার উপর তোমার ডিপেন্ড করছে। যদি আমার 5 ক্যাপাসিটি থাকে, যদি ধরো হয়তো 3টে তোমার হয়তো প্রয়াস তোমার সিস্টেমে এসছে, তো 2টো স্পেস আমার ফাঁকা পড়ে থাকবে, কিছু করার নেই, তাই না? আমি কিন্তু ডিফারেন্ট কিউকে আমরা মেইনটেইন করছি ডিফারেন্ট অ্যাক্টিভিটি গুলোকে পারফর্ম করার জন্য। ওকে, এবার তুমি যখন সেটাকে লিঙ্ক লিস্ট দিয়ে যখন ইমপ্লিমেন্ট করতে যাবে, তখন তুমি বলতে পারো যে আমার একটা পিসিবি, আমি যেমন পিসিবি যেমন বললাম, যেটা লিঙ্ক লিস্ট মেইনটেইন করা হয়, যে একটা পিসিবি কে পয়েন্ট করছে, পিসিবি 1 পয়েন্ট করছে পিসিবি 2 কে, পিসিবি 2 পয়েন্ট করছে পিসিবি 3 কে, এভাবে কিন্তু তারা কিন্তু পরপর পয়েন্ট করে যাচ্ছে। হ্যাঁ, রেডি কিউ। সো এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে তাহলে প্রসেস স্টেট সবাই বুঝতে পারলে? পিসিবি আর প্রসেস স্টেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পিসিবি আর প্রসেস স্টেট খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মানে পরীক্ষায় আসবে ধরে না। ওকে, পরীক্ষায় আসবে, আমি সাজেশনে দিই বা না দিই, প্রসেস স্টেট আর পিসিবি কিন্তু সবাই পড়বে। ওকে, আমি ধরো মিস করে গেলাম, হয়তো পিসিবি আর প্রসেস স্টেট দিতে, যদি মিস করবো না, যদি মিস করে যাই তখন কি হবে? ওকে, এবার হচ্ছে প্রসেস ডিফারেন্ট অপারেশন আমরা দেখবো, যে অপারেশন অন আ প্রসেস, আমরা কি অপারেশন পারফর্ম করতে পারি একটা প্রসেসের উপরে। অপারেশন অন আ প্রসেস, একটা প্রসেসের উপরে আমরা কি অপারেশন পারফর্ম করতে পারি। কিছু অপারেশন তো আমরা দেখলাম অলরেডি, আমরা এখানে একটু ডিটেইলড কিছু অপারেশন আমরা দেখবো। যেমন হচ্ছে প্রথম অপারেশন হচ্ছে যে ক্রিয়েট আ প্রসেস। ক্রিয়েট আ প্রসেস, আমরা কোনো প্রসেসকে আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ওকে, নাম্বার 2 হচ্ছে আমি কোনো প্রসেসকে আমরা ডিস্ট্রয় করতে পারি। আমার ক্রিয়েশন হওয়ার পর তার অপারেশন হয়ে গেছে, তাকে আমরা ডিস্ট্রয় করে দিলাম, ডিস্ট্রয় এ প্রসেস। নাম্বার 3 হচ্ছে রানিং আ প্রসেস, এটা কোনো প্রসেসকে আমরা রান করতে পারি, দ্যাট ইজ আ ওয়ান টাইপ অফ অপারেশন, রান এ প্রসেস, রান এ প্রসেস। নাম্বার 4, আমি কোনো প্রসেসকে কোনো প্রায়োরিটি আমরা অ্যাসাইন করতে পারি বা চেঞ্জ করতে পারি।
সিস্টেম যদি মনে করে যে কোনো প্রয়াসকে ধরো হয়তো প্রথমে 1 প্রায়োরিটি দিয়েছিল, এখন তাকে হয়তো তোমার ধরো চেঞ্জ করে হয়তো 10 দিল, বা আগে লো করেছিল এখন তাকে হাই করছে, করতেই পারে সিস্টেম। কিন্তু এটা কিন্তু মানে কনস্ট্যান্টলি কিন্তু চেঞ্জ করা হয়। তো আমি তাকে বলতে পারি যে চেঞ্জ আ প্রসেস প্রায়োরিটি, চেঞ্জ আ প্রসেস প্রায়োরিটি। নাম্বার 5, আমি প্রসেসের কোনো ইনফরমেশন আমরা পেতে পারি, তার জন্য আমাদের যে অপারেশনসটা করতে হয় তার নাম হচ্ছে গেট প্রসেস ইনফরমেশন। গেট প্রসেস ইনফরমেশন, এর জন্য কিন্তু তোমার ডিফারেন্ট সিতে তোমার ডিফারেন্ট ফাংশনস আছে। ওকে, আমরা কিন্তু সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট কনসেপ্টকে। তো গেট প্রসেস ইনফরমেশন মানে আমরা কোনো প্রসেসের ইনফরমেশনগুলোকে আমরা পেতে পারি, যেমন লিস্ট অফ ওপেন ফাইলস, লিস্ট অফ ডিভাইসেস, ওকে, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কি, ওকে, প্রসেস স্টেট, এখন কোন স্টেটে তোমার আছে প্রসেসটা, আমরা চাইলে কিন্তু পেতে পারি। আমরা কোনো ইনফরমেশন গুলোকে আমরা সেট করতে পারি, কোনো প্রসেস ইনফরমেশনকে সেট প্রসেস ইনফরমেশন, কোনো প্রসেস ইনফরমেশন আমরা সেট করতে পারি। আর মেন তোমার যে দুটো অপারেশন আমাদের করতে হয় সেটা একটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন, আর একটা হচ্ছে প্রসেস টার্মিনেশন বা ডিস্ট্রয় প্রসেস। ওকে, তো প্রসেস টার্মিনেশন আবার দু রকমের হতে পারে, যে আমি নর্মাল টার্মিনেশন করলাম, মানে আমার প্রসেসটা তোমার সাকসেসফুলি এক্সিকিউশন কমপ্লিট হয়েছে, তাকে আমি নর্মাল টার্মিনেশন করিয়েছি। আর একটা হচ্ছে ফোর্সড টার্মিনেশন। ওকে, ফোর্স টার্মিনেশন মানে হচ্ছে যে ধরুন একটা কোনো প্রসেসকে হয়তো আমরা এক্সিকিউশন শুরু করেছি, দিয়ে তাকে হয়তো কমপ্লিট না করে তাকে আমি হয়তো ফোর্সফুলি তাকে আমি টার্মিনেট করে দিলাম। মানে তার হয়তো আমার কোনো দরকার নেই, হয়তো ভুল করে হয়তো আমরা অপারেশনটাকে শুরু করেছিলাম, তাহলে সিপিইউ কেন ফালতু টাইমটা সেখানে ওয়েস্ট করবে, তাকে আমরা বলছি ফোর্স টার্মিনেশন। ওকে, তাহলে বেসিক্যালি এই সমস্ত অপারেশন গুলো আমরা একটা প্রসেসের উপরে আমরা পারফর্ম করতে পারি। এটা আমাদের আরেকটা কনসেপ্ট, প্রসেসের আরেকটা কনসেপ্ট। আর যদি আমাদের সিস্টেমে যদি তোমার সিঙ্গেল প্রসেসর যদি কাজ করে, তাহলে সিঙ্গেল প্রসেসর কিন্তু একটা প্রসেসকে এক্সিকিউট করতে পারে এট এ টাইম, যদি সিঙ্গেল প্রসেসর থাকে। ওকে, আর যদি আমাদের n নাম্বার অফ যদি প্রসেসর থাকে আমাদের সিস্টেমে, তাহলে কিন্তু n নাম্বার অফ প্রসেস সাইমালটেনিয়াসলি এক্সিকিউট করতে পারবে। ওকে, তাহলে একটা প্রসেস যখন নিউ স্টেটে থাকছে তখন সেই প্রসেসটা অ্যাকচুয়ালি কোন মেমোরিতে প্রেজেন্ট থাকছে, সেই প্রসেসটা যখন প্রসেসটা আমার নিউ স্টেটে থাকে তখন সেই প্রসেসটা কোন মেমোরিতে প্রেজেন্ট থাকে, আমি বলেছি কিন্তু পড়ানোর সময়। যখন প্রসেসটা আমার নিউ স্টেটে তোমার থাকছে তখন সেই প্রসেসটা কোন মেমোরিতে, হার্ড ডিস্কে, মানে হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে, তাই তো, সেকেন্ডারি মেমোরিতে। আমি এখানে দেখাচ্ছি স্টেট, আমি পাশে লিখছি প্রেজেন্ট ইন মেমোরি, যে কোন মেমোরিতে তারা প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইন মেমোরি, প্রেজেন্ট ইন মেমোরি। ওকে, এটা আমার স্টেট, এটা হচ্ছে প্রেজেন্ট ইন মেমোরি। তাহলে ফার্স্টে তোমার যে নিউ স্টেট, তার জন্য তোমার থাকছে, সেটা থাকছে তোমার সেকেন্ডারি মেমোরিতে। আর যখন আমি বলছি রেডি স্টেটে, আমার কোন মেমোরি তোমার থাকে প্রসেসগুলো যখন রেডি স্টেটে থাকছে, মেন মেমোরি, কারণ সে কিন্তু রেডি ফর এক্সিকিউশন, সে কিন্তু রেডি ফর এক্সিকিউশন। তাহলে মেন মেমোরি না থাকলে কিন্তু সে রেডি ফর এক্সিকিউশন হতে পারবে না। আর যখন আমার রানিং স্টেটে যখন কাজ করছে প্রসেসটা, তখন তোমার কোথায় তার স্টোর আছে, হ্যাঁ, না মেমোরি কোনটা, সিপিইউ তে এক্সিকিউট করছে সেই প্রসেসটাকে রানিং স্টেটে, বা আমার প্রসেসটা আবার রান করছে, মেন মেমোরি, মেন মেমোরি। ওকে, আমার ধরো ওয়েটিং স্টেট, আমার প্রসেসটাকে বললাম তুমি ইনপুট আউটপুট অপারেশন করতে যাও, তো তাকে আমি ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিলাম। তাহলে ওয়েটিং স্টেটটা আমার কোথায়, কোন মেমোরিতে রিসাইড করে, ওয়েটিং স্টেটটা কোন মেমোরিতে আছে, এটাও কিন্তু মেন মেমোরি, মেন মেমোরি, এটাও মেন মেমোরি। আর যখন আমি বলছি যে আমার সাসপেন্ডেড ওয়েট স্টেট, সাসপেন্ডেড ওয়েট স্টেট, আমার তো মেন মেমোরি তো ফুল হয়ে গেছে বলি তো আমরা সাসপেন্ডেড ওয়েট স্টেটে পাঠাই। তাহলে মেন মেমোরি ফুল হয়ে গেছে বা আমার মেন মেমোরিতে কিউটা ফুল হয়ে গেছে, তাহলে সাসপেন্ডেড ওয়েট স্টেট তোমার কোথায় থাকবে, সেকেন্ডারি থাকবে, সেকেন্ডারি মেমোরিতে। ওকে, আর সাসপেন্ডেড যেটা রেডি স্টেট, সাসপেন্ডেড রেডি স্টেট তোমার, তার ক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু আমাদের এটা সেকেন্ডারি থাকবে, তারপর সেখান থেকে মেন মেমোরিতে নিয়ে আসা হবে। ঠিক আছে,
আর যখন টার্মিনেট যখন হয়ে যায় তখন সেই প্রসেসটা কোন মেমোরি থাকে, কেন টার্মিনেট করা থাকে? আমি টার্মিনেট করছি কোত্থেকে, সে কোথায় তৈরি হয়েছে, হার্ড ডিস্কে, সে কোথায় এক্সিকিউশন করেছে, মেন মেমোরিতে। তো তার স্পেসটাকে তোমাকে ফাঁকা করতে হবে, তাহলে টার্মিনেট হওয়ার সময় সে আবার কোথায় থাকবে? সে কোথাও থাকবে না, সে তো টার্মিনেট হয়ে গেছে, তাই না? তাই সে তো টার্মিনেট হয়ে গেছে, আমি আবার কোথায় রাখবো? তাহলে কোন স্টেটে কোন মেমোরি ইউজ করা হয় বোঝা গেছে? কোন স্টেটে কোন মেমোরি ইউজ করা হয়, তা তো কোনো কাজ নেই। তুমি ধরো একটা কোনো প্রোগ্রাম করেছো, অ্যাডিশনাল প্রোগ্রামটা তুমি ধরো একবার রান করে দেখে নিলে যে তোমার রান করছে 5 আর 6 ইনপুট দিয়ে তোমাকে 11 আউটপুট দিচ্ছে। তোমার কি সেই প্রোগ্রামটা আর কোনো দরকার আছে? সেই প্রসেসটা কোনো দরকার আছে? মানে তার রানিং ভার্সনটা তোমার কোনো দরকার নেই নিশ্চয়ই। তুমি আবার যখন তাকে ফার্দার যখন রান করাবে, সে কিন্তু প্রোগ্রামটা কিন্তু আবার হার্ড ডিস্ক থেকে মেমোরিতে আসবে, এসে তারপর এক্সিকিউট হবে, তারপর তোমাকে আবার রান করতে বলছে, তারপর তোমাকে আবার ইনপুট দিতে বলছে। ঠিক আছে, তোমার এক্সিকিউশন কমপ্লিট মানে কিন্তু সে কিন্তু আমার আর কোনো মেমোরিতে নেই, তার স্পেস কিন্তু আর কোথাও অকুপাই করা নেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রসেস। এটা আরো কিছু এক্সপ্লানেশন, আর একটু ডিটেল এক্সপ্লানেশন। যাই হোক, আমরা এটা পড়লাম, বেসিক কনসেপ্টটা আমরা আজকে দেখলাম, প্রসেসের বেসিক কনসেপ্টটা। এবার আমরা যেটাতে আজকে আবার যাবো কোথাও, 10:24 হয়ে গেছে, কজন আসো এখন এখনো পর্যন্ত? 20-21 জন। ওকে, আমরা এর সঙ্গে আর একটা ছোট্ট কনসেপ্ট আমরা দেখে নিই, সেটা হচ্ছে various time related to the process. Okay, various time related to the process. একটা প্রসেসের রেসপেক্টিভ কি টাইম হতে পারে, কি টাইম। ওকে, তো আমরা কিছু টাইম, হয়তো একটা প্রসেস যখন ওয়েট করে তখন সেই টাইমটাকে বলা হয় ওয়েটিং টাইম। হ্যাঁ, এরকম কিছু টাইমের কিছু কনসেপ্ট আছে। তো ভেরিয়াস টাইমস রিলেটেড টু দ্য প্রসেস, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, আর এই কনসেপ্টটা কিন্তু আমাদের এরপরে আমরা যখন প্রসেস শিডিউলিং করবো সেখানে আমাদের খুব কাজে লাগবে। ওকে, সো এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। ভেরিয়াস টাইমস রিলেটেড টু দ্য প্রসেস, খুব সংক্ষেপে আমরা বলবো এটাকে। আর আমরা যখন প্রসেস যখন শিডিউলিং করবো সেখানে আমরা এই টার্মটা আরেকবার ডিসকাস করবো। অবশ্যই আমার এটা পড়তে গেলে প্রসেস স্টেটের কনসেপ্টটা জানতে হবে সবাইকেই, তবেই আমরা টাইমটা ভালো করে বুঝতে পারবো। তো কি টাইম আমাদের থাকতে পারে কোনো প্রসেসের? তো ভেরিয়াস টাইম অফ প্রসেস, তাকে আমরা কিছু ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, ডিফারেন্ট টাইম এস্টিমেট বা ডিফারেন্ট টাইমে আমরা ডিভাইড করতে পারি। ফার্স্ট যে টাইমটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম। আমরা শুনেই বুঝতে পারছি যে আমার প্রসেসটা যে টাইমে আমার সিস্টেমে অ্যারাইভ করেছে, বা যাকে আমি যে টাইমে হয়তো তাকে আমি ক্রিয়েট করেছি, সেটাই হচ্ছে আমাদের তার অ্যারাইভেল টাইম। নেক্সট আমার হচ্ছে ওয়েটিং টাইম। সেই ওয়েটিংটা আমার হতে পারে রেডি কিউতে, যেটা হতে পারে তোমার হয়তো ওয়েটিং কিউতে, যেখানেও আমার ওয়েটিং টাইম। কোনো প্রসেস ওয়েট করা মানে সে তার কিন্তু টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম। সে হয়তো 5 সেকেন্ড ওয়েট করেছে আর 3 সেকেন্ড এক্সিকিউশন করেছে, তার ওয়েটিংটা কিন্তু 5 আর 3 সেকেন্ড এক্সিকিউট করছে। রেসপন্স টাইম নাম্বার 4। বাস টাইম, BURST, এই টার্মটা আমি আগেও বলেছি একবার, বাস টাইম। নাম্বার 5 কমপ্লিশন টাইম। আর একটা টাইমের এস্টিমেট দেখবো, সেটাকে আমরা বলি টার্ন অ্যারাউন্ড টাইম। এই 6টা টাইম এস্টিমেট আমরা পড়ব। ওকে, অ্যারাইভেল টাইম। তাহলে অ্যারাইভেল টাইম বলছে যে একটা প্রসেস যে পয়েন্ট অফ টাইমে সে রেডি কিউতে এন্টার করছে তাকে আমরা বলছি অ্যারাইভেল টাইম, সেই প্রসেসটার অ্যারাইভেল টাইম।
আমি এটা প্রসেসকে 5:05 হয়তো আমি তাকে রেডি কিউতে এন্টার করিয়েছি, তাহলে তার অ্যারাইভেল টাইমটা হচ্ছে 5:05, তার অ্যারাইভেল টাইম। ওয়েটিং টাইম, ওয়েটিং টাইমটা একটা প্রসেসের জন্য, একটা প্রসেস যে টাইমটা রেডি কিউতে ওয়েট করে সিপিইউর কাছ থেকে সার্ভিস পাওয়ার জন্য, সেই টাইমটাকে আমরা বলছি ওয়েটিং টাইম। প্রসেস P1 হয়তো 5 সেকেন্ড ওয়েট করছে রেডি কিউতে, 5 সেকেন্ড পরে হয়তো সিপিইউ তাকে এক্সিকিউশন করছে, তাহলে 5 সেকেন্ড সে কিন্তু ওয়েট করেছে রেডি কিউতে, তা সেই টাইমটাকে আমরা বলছি ওয়েটিং টাইম। থার্ড হচ্ছে রেসপন্স টাইম। আমি একটা প্রসেসকে রেডি কিউতে তোমার স্টোর করেছি, আর সেই প্রসেসটাকে তারপরে রেডি কিউতে তোমার ধরো স্টোর করার পর থেকে তাকে সিপিইউ তোমার কিছুক্ষণ টাইম পর হয়তো সিপিইউ তাকে নিয়ে এক্সিকিউশন করছে। তো ফার্স্ট টাইম যখন সেই প্রসেসটা যখন রেসপন্স করছে, তাহলে প্রথম কখন সিপিইউ তাকে সার্ভিস দিয়েছে কোন টাইমে, তাকে আমি হয়তো 5:05 তাকে হয়তো আমি রেডি কিউতে এন্টার করিয়েছি, আর 5:06 ধরে নাও হয়তো সে প্রথম রেসপন্স করেছে সিপিইউ তাকে, তাহলে সেই টাইমটাকে আমরা বলছি রেসপন্স টাইম। মানে কতক্ষণ পর সে সিপিইউর কাছ থেকে প্রথম টাইমটা পাচ্ছে, অবশ্যই সেটা রেডি কিউতে এন্টার করার পর। নাম্বার 4 হচ্ছে বাস টাইম। বাস টাইম মানে হচ্ছে একটা প্রসেসকে এক্সিকিউশনের জন্য সিপিইউর কাছ থেকে অবশ্যই যে টাইমটা দরকার লাগে সেই টাইমটাকে আমরা বলছি তার বাস টাইম, নট বাস, বাস টাইম। এটাকে অনেক সময় বলা হয় এক্সিকিউশন টাইম, এটাকে অনেক সময় বলা হয় রানিং টাইম, তুমি যা বলবে, বাস টাইম, এক্সিকিউশন টাইম, রানিং টাইম। আর জেনারেলি এই বাস টাইমটা কোনো প্রসেসের আগে থেকে জানা যায় না। একটা প্রসেস তুমি এক্সিকিউশন করছো না করার আগে তুমি কিন্তু বলতে পারো না তার বাস টাইমটা কত, তা আমরা অ্যাজিউম করে নিই। তারপর হচ্ছে কমপ্লিশন টাইম। তুমি একটা প্রসেসকে 5:05 তুমি সিস্টেমে ঢুকিয়েছো, আর 5:10 তোমার ধরে নাও সে তোমার বেরিয়ে এসছে সিস্টেম থেকে কমপ্লিশন হয়ে, তাকে টার্মিনেট স্টেটের থ্রু দিয়ে সে বেরিয়ে এসছে। তো সে যখন অ্যারাইভ করেছে আর যখন সে বেরিয়ে আসছে সেই টাইমের যে গ্যাপটা তাকে আমরা বলছি কমপ্লিশন টাইম। ওকে, তাহলে আবার এই টাইমটাকে আবার অনেক সময় বলা হয় এক্সিট টাইম, যে সে কখন ঢুকেছে কখন সে বেরিয়েছে, কখন সে এক্সিট করছে আমার সিস্টেম থেকে, দ্যাট ইজ আ কমপ্লিশন টাইম। আর লাস্ট টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে টোটাল টাইম, যে টাইমটা আমার একটা প্রসেস তোমার সিস্টেমে স্পেন্ড করছে। একটা প্রসেস সিস্টেমে স্পেন্ড করেছে তোমার ধরো যখন ঢুকলো তখন ধরো হয়তো 5:06 বাজছে, তারপর তাকে সিপিইউ একবার এক্সিকিউশন করেছে, তারপর তাকে রেডি কিউতে, তাকে তোমার ওয়েটিং কিউতে পাঠিয়েছে বা ওয়েটিং স্টেটে পাঠিয়েছে, সেখানে সে ওয়েট করেছে, ইনপুট আউটপুট অপারেশন কমপ্লিট করেছে, সে আবার এসছে রেডি স্টেটে, আসার পর সেখান থেকে আবার তাকে সিপিইউ এক্সিকিউশন করে তাকে কমপ্লিট করেছে। তাহলে একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য সে কতক্ষণ টাইম স্পেন্ড করছে সিস্টেমে, সেই টাইমটার মধ্যে থাকতে পারে কোনো সে রেডি কিউতে ওয়েট করছে, থাকতে পারে সে সিপিইউর জন্য হয়তো ওয়েট করছে রেডি কিউতে, বা হয়তো তার এক্সিকিউশনের জন্য তোমার যে টাইমটা লেগেছে, তাহলে যতক্ষণ টাইম সে ওয়েট করছে প্লাস যতক্ষণ টাইম সে এক্সিকিউশন করছে, এই টোটাল টাইমটার এই টাইমের যে সামেশনটা তাকে আমরা বলতে পারি টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে আমরা একটা প্রসেসের এক্সিকিউশন টাইমটাকে বলছি বাস টাইম, আর তার ওয়েটিং টাইমটাকে বলছি আমরা ওয়েটিং টাইম। তাহলে বাস টাইমের সঙ্গে যদি আমরা ওয়েটিং টাইম যোগ করে দিই তো তাহলে তো আমরা পেয়ে যাবো টার্ন অ্যারাউন্ড টাইম, তাই তো? বাস টাইম প্লাস ওয়েটিং টাইম যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা পেয়ে যাবো তোমার টার্ন অ্যারাউন্ড টাইম, পাবো না? ইয়েস অর নো? তাহলে আমরা এই পাঁচটা হচ্ছে আমাদের টাইমের এস্টিমেট, তো পাঁচটা বলছি, এই 6টা টাইম কিন্তু আমাকে মনে রাখতে হবে। আর এই টাইমগুলোকে আমি প্রসেস যখন শিডিউলিং করাবো তখন আমি সেখানে ডিফারেন্ট ফর্মুলা দিয়ে আমি টাইমগুলোকে বলবো। যেমন আমি বলতে পারি যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু বাস টাইম প্লাস ওয়েটিং টাইম। আমি ওয়েটিং টাইম সমান কি বলবো?
যদি একটা ফর্মুলা যদি হয় আমাদের যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু TAT ইকুয়ালস টু বাস টাইম মাইনাস ওয়েটিং টাইম, তাহলে আমরা যদি আমরা বের করি ওয়েটিং টাইম সমান বা বাস টাইম সমান, তাহলে বাস টাইম সমান আমরা কি বলতে পারি এখান থেকে, এই এক্সপ্রেশন থেকে কি বের করতে পারি, টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস ওয়েটিং টাইম, তাই তো বলতে পারবো না? ভুল করলাম কিছু? আমি এখান থেকে বাস টাইমটা বের আমি এখান থেকে বাস টাইমটা বের করছি, আমি ধরুন এখান থেকে তোমার বের করছি ওয়েটিং টাইমটা বের করছি, আমি এখান থেকে ধরুন ওয়েটিং টাইমটা বের করছি, তাহলে আমি ওয়েটিং টাইম এখানে কি বলতে পারি, ওয়েটিং টাইমটা কি বলতে পারি, ওয়েটিং টাইম ইকুয়ালস টু বলতে পারি তো টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম বলতে পারি, একই ব্যাপার তো। আমি এটা আমার ধরো 1 নাম্বার ইকুয়েশন, আমি সেখান থেকে তোমার এখন WT-টা বের করছি, এটা বলতেই পারি, তাই তো? টোটাল টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইমটা হচ্ছে আমার WT, আর যে টাইমটা এক্সিকিউশন হচ্ছে সেই টাইমটা হচ্ছে বাস টাইম। তাহলে আমার বাস টাইম আর ওয়েটিং টাইম মিলেই তো আমার টার্ন অ্যারাউন্ড টাইম। আমি এখানে তোমার বাস টাইম প্লাস, তুমি এখানে প্লাস বলছি না, সরি আমি এখানে প্লাসটা তোমার দিনই তখন, হ্যাঁ এটা প্লাস, অবশ্যই প্লাস এটা। তো টার্ন অ্যারাউন্ড টাইম সমান হচ্ছে বাস টাইম প্লাস ওয়েটিং টাইম। ওকে, তাহলে এখন ওয়েটিং টাইমটা হচ্ছে তোমার টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। আর যদি আমি এখন বাস টাইম বের করতে যাই, তাহলে আমি তখন লিখতেই পারি বাস টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস ওয়েটিং টাইম। তাহলে আমার ধরে নাও এটা হচ্ছে টোটাল টাইমটা, ধরো 10 সেকেন্ড টাইম লেগেছে তোমার, ধরো পুরো প্রসেসটা যখন থেকে ঢুকেছে তারপর থেকে যখন মানে বেরোনো পর্যন্ত এক্সিকিউশন কমপ্লিট হয়। আর সে তোমার ধরো 4 সেকেন্ড ধরে নাও হয়তো সে ওয়েট করেছে রেডি কিউতে, তাহলে 10 সেকেন্ড থেকে যদি তুমি 4 সেকেন্ড বাদ দাও, দেখো 6 সেকেন্ড তার কিন্তু বাস টাইম, সে কিন্তু সিপি তার কিন্তু 6 সেকেন্ড সার্ভিস দিয়েছে। তাহলে এই কমন ফর্মুলাটা কিন্তু ভালো করে মনে রাখো যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু বাস টাইম প্লাস ওয়েটিং টাইম, তাহলে কিন্তু বাকি টাইমগুলোকে এমনিতেই পেয়ে যাবে। ওকে, আবার আমি বলতে পারি যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু, দেখো এটা ঠিক বলছি না ভুল বলছি, যে কমপ্লিশন টাইম মাইনাস, বলতো কি হবে কমপ্লিশন টাইম মাইনাস কি হবে, কমপ্লিশন টাইম মাইনাস কি হবে, বলো না কেন? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে তোমার টোটাল টাইম, যে টাইমটা তোমার দরকার লাগে একটা প্রসেসকে এক্সিকিউশনের জন্য। তার মধ্যে আমার ওয়েটিং, কতক্ষণ ওয়েট করছে সেই টাইমটাও আছে, কতক্ষণ এক্সিকিউশন করছে সেই টাইমটাও আছে, তার কারণে বলি টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে একটা প্রসেস ধরো না 5টা 10-এ কমপ্লিট হয়েছে, আর সে তোমার ধরো না হয়তো তোমার ঢুকে ধরো না 5টা হয়তো 1-এ, তো তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে, 9 সেকেন্ড। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে তার অ্যারাইভেল টাইম, তার টার্ন কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, তাকে আমরা বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, তাহলে এটাকে মনে রাখতে পারো কিংবা এটাকে মনে রাখতে পারো। এটা যদি মনে রাখো তাহলে তুমি অ্যারাইভেল টাইমটা তুমি বের করতে পারবে, তাই না? তাহলে একটা ফর্মুলা থেকে কিন্তু আমার সমস্তগুলো চলে আসবে। তাহলে এই 6টা টাইমের কনসেপ্টটা একটু ভালো করে মনে রাখো, যেটা আমাদের প্রসেস শিডিউলিং করতে গিয়ে খুব কাজে লাগবে। আমরা ডিফারেন্ট যে অ্যালগরিদম পড়বো প্রসেস শিডিউলিং এর বা সিপিইউ শিডিউলিং এর, যেমন FCFS, প্রায়োরিটি শিডিউলিং, SJF, ওকে, রাউন্ড রবিন শিডিউলিং, ওকে, SRTF, ডিফারেন্ট টাইপের আমরা অ্যালগরিদম পড়বো। সেখানে কিন্তু আমাদের এই টাইম এস্টিমেট গুলো, আমাদের টাইমগুলো বের করতে হবে। ওকে, এই টাইমগুলো আমাদের তখন বের করতে হবে। ওকে, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। নেক্সট দিন আমরা আবার প্রসেস ম্যানেজমেন্টের পার্ট 2 পড়বো। তো প্রসেস ম্যানেজমেন্ট অনেকটা বড় চ্যাপ্টার, একটা অনেক কিছু আছে এর মধ্যে, আর নিউমেরিক্যাল গুলো করতেও আমার সময় লাগবে, 2টো ক্লাস তো লাগবেই নিউমেরিক্যাল গুলো কমপ্লিট করতে। আর নিউমেরিক্যাল কিন্তু পরীক্ষায় আসে, প্রসেস শিডিউলিং এ কিন্তু নিউমেরিক্যাল পরীক্ষায় আসে। বলো সবাই বুঝতে পারলে কি? হ্যাঁ, আমি সফটওয়্যারের নোটসটা মানে দেবো করে আমার দেওয়া হচ্ছে না, যাই হোক আমি আজকে দিয়ে দেবো। আর ওএস এর আজকে যেটা পড়লাম আমি, সেটা প্রসেস শিডিউলিং এর আমি নোটটাও আমি আজকে দিয়ে দেবো। ওকে, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা শেষ করবো আজকে। কোনটা? ওটা তুমি, হ্যাঁ ওটা আমি তোমাকে ক্লাসরুমের লিঙ্ক দেবো। এই ক্লাসরুমের লিঙ্কগুলো থেকে তোমার আগের চ্যাপ্টারে তোমার 2 বা 3টে ভিডিও আছে, একটু দেখে নেবে, তাহলে আগের চ্যাপ্টারে নিয়ে কোনো সমস্যা হবে না। প্রিভিয়াস ক্লাসগুলো তুমি ওখানে দেখে নিতে পারো। বাকিটা বলো, কেমন 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 লাগলো প্রসেস ম্যানেজমেন্ট? এখন তো তোমার জাস্ট বেসিকটা, এরপর যখন ম্যাথামেটিক্স গুলো পড়বো তখন আরো ভালো লাগবে, আরো ইন্টারেস্টিং লাগবে।
পুরোটা কিন্তু কনসেপচুয়াল। ঠিক আছে, পুরো কনসেপ্টটাই মানে পুরোটা কিন্তু কনসেপচুয়াল, পুরোটা কিন্তু বুঝতে হবে, না বুঝতে হবে না, পুরোটা কিন্তু মানে বোঝার জিনিস আছে, সব 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 মানে সমস্ত কনসেপ্টগুলোই আমাদের ওএস এর।